প্রথমত একটাই বিষয় নিয়ে এতগুলো বললাম। প্রথমত বিষয়ের অ্যাপ্রোচ বদলানো উচিত। দ্বিতীয়ত হাতে কলমে বিজ্ঞান শিক্ষার দিকে আরো বেশি জোর দেওয়া উচিত। আমরা যখন গ্র্যাভিটি পড়ছি বা আমরা যখন চৌম্বক ক্ষেত্র পড়ছি, আমাদের সঙ্গে সঙ্গে দেখানো উচিত যে একটা দণ্ড চুম্বকের চারপাশে একটি টেস্ট চুম্বক নিয়ে আমরা কিভাবে সেই বলরেখাগুলো তৈরি করতে পারি। ইতিহাসের মাধ্যমে আমরা সব থেকে বিজ্ঞান ভিত্তিক যদি কোনো রকম বিশ্লেষণের প্রয়োজন মনে করি, তাহলে আমি বারবার ইতিহাসের দিকে তাকাবো। হিস্ট্রি অফ সায়েন্স, হিস্ট্রি অফ লিটারেচার, হিস্ট্রি অফ পলিটিক্স, এবং সায়েন্স কমিউনিকেশনকে আমরা কি সুন্দর বিজ্ঞানে সীমাবদ্ধ করে রেখেছি ভাবো। আমরা সায়েন্স কমিউনিকেশন বলতে ভুলেই যাই যে সায়েন্স কমিউনিকেশন মানে ক্রিটিক্যাল থট প্রসেসটা মানুষের ভেতর ঢুকিয়ে দেওয়া। সায়েন্স কমিউনিকেশন মানে ইজ নট রাইট আজকে এখানে দাঁড়িয়ে ব্ল্যাক হোলকেও গবেষণা করে বার করছে, কালকে ওখানে স্টেম সেল। না, অলিম্পিয়াডে গেল, অলিম্পিয়াড তো তাদের পালক একটা করে মুকুট, অলিম্পিয়াড তো তাদেরকে ক্রিটিক্যাল থট প্রসেসের দিকে এগিয়ে নিয়ে গেল না। বা যদি যায়ও, সেটা প্রয়োগ করবে তারা কোথায়? তাদের তো আর্থসামাজিক পরিকাঠামোর সীমাবদ্ধতাগুলিও রয়েছে। তারা বাড়িতে এসে চেষ্টা করবে কিছু না কিছু হোক, একটা সরকারি চাকরি, কিছু না সরকারি চাকরি না হোক একটা ইঞ্জিনিয়ার, ভালো টেকনিক্যাল। নমস্কার, সব প্রশ্ন চলবে আরও একটা পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু খুব সহজ। সেই সহজ বিষয়টার নাম হচ্ছে বিজ্ঞান। ঘাবড়াবার কিছু নেই। বিজ্ঞানকে আমরা মূলত জানি খুব গুরুগম্ভীর, খুব তাত্ত্বিক একটা বিষয় হিসেবে। খুব বড় বড় এক্সপেরিমেন্ট হয়, প্রযুক্তির অনেক ব্যাপার স্যাপার থাকে, এরকম জানি তো। কিন্তু বিজ্ঞান আসলে কিন্তু বেশ সহজ একটা ব্যাপার। ধরুন এই যে আমরা বেঁচে আছি, এই যে ধরুন প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, খাচ্ছি, ঘুমোতে যাচ্ছি, সবটাই তো একটা বিজ্ঞানেরই অংশ, তাই না? এই যে ধরুন বিজ্ঞানের অন্যান্য যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের ধরুন পড়তে হয়, একটু বেশি করে জানতে হয়, যেগুলো সেইগুলো একটু সহজভাবে কি করে আমরা জানতে পারি, বা এরকম কোনো পদ্ধতিকে আমরা নিতে পারি যাতে যে মানুষদের পক্ষে এত সহজে বিজ্ঞানের কাছে পৌঁছানো সম্ভব হয় না, অর্থাৎ বিজ্ঞান গবেষণার কাছে পৌঁছানো সম্ভব হয় না, তাদের কাছে আরেকটু যদি সহজে পৌঁছে দেওয়া যায়। এমন নানা বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনাটা করি। আলোচনার জন্য আমরা পেয়েও গেছি একজন বিজ্ঞানেরই মানুষকে, বিজ্ঞান গবেষক, বিজ্ঞান লেখক, বিজ্ঞান সাংবাদিক তপারতী গঙ্গোপাধ্যায়কে। তপারতী, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। ধন্যবাদ। তো আমরা আপনি টাচে একটু তুমিতে চলে যাই, তাহলে তোমারও একটু সুবিধা হয় আর কি। তো তপারতী, প্রথমেই যে প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করবো, যে আমরা স্কুলে বিজ্ঞান যখন আমরা পড়তাম, সেখানে একটা একদম খুব ছোট ক্লাসে যখন আমরা বিজ্ঞান পড়ছি, 5-6 এরকম, বিজ্ঞানের বইতে একটা শব্দ প্রথম চ্যাপ্টারেরই একদম লেখা থাকতো যে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান, এবং সেটা বেশ বোল্ড করে লেখা থাকতো, মোটা অক্ষরে লেখা থাকতো। এইটা কতটা মানে যুক্তিযুক্ত, বা এটা কতটা, তুমি কিভাবে ব্যাপারটাকে দেখো? সোহম, প্রথমে অনেক ধন্যবাদ এই আলোচনায় আমার অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। যেটা সবার আগে বলার, যে প্রশ্নটা তুমি করলে যে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আক্ষরিক অর্থেই বিশেষ জ্ঞান। তার কারণ হচ্ছে বিজ্ঞান একটি বিষয় নয়, বিষয়কে ছাপিয়ে তার ব্যাপ্তি, তার যে পেরিফেরি, সেটা আমাদের পুরোটাই, আমাদের পুরো অস্তিত্বকে ঘিরে। সেটা কেন বলছি? যে আমরা বিজ্ঞান বলতে সাধারণভাবে যে কোনো মানুষকে বলে বিজ্ঞান কি, বা হোয়াট ইজ সায়েন্স, তাহলে বলা চলে যে অঙ্ক, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এভাবে আমরা বলি। কিন্তু যদি তুমি ধরো যে বিজ্ঞান একটা আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে আমরা আমাদের চারপাশকে কিভাবে দেখব, হাউ উই পারসিভ আওয়ার সারাউন্ডিং, তাহলে এই পারসেপশন গড়ে ওঠার ক্ষেত্রে সবার আগে কি কাজ করছে যে আমরা কতটা নিরপেক্ষভাবে তাকে পর্যবেক্ষণ করতে পারছি, এবং তার থেকে আমরা সাবস্ট্যান্সিয়াল কি আহরণ করতে পারছি। এই দুটি বিষয় অত্যন্ত জরুরি। বিশেষ জ্ঞানের ক্ষেত্রে, যেটা আমাদের ছোটবেলা, যখন আমরা একদম নার্সারি, আমাদের সময় তো আমরা নার্সারি থেকে শুরু করেছি ধরো, এখন তো প্রি স্কুল, তারপরে তোমার প্লে স্কুল ধরনের অনেকটা চলে, লোয়ার কেজি, আপার কেজি অনেকটা যায়। কিন্তু হাতে কলমে বাচ্চাদেরকে যদি আমরা মুখোমুখি করি জীবনের প্রত্যেকটি ধাপের, সেক্ষেত্রে তুমি যদি ইতিহাসও দেখো, তুমি যদি রাজনীতিও দেখো, তুমি যদি সমাজও দেখো, তুমি তোমার চারপাশে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করার জন্য যে মনোভাবটি
তোমার মধ্যে আছে, যেটি তোমার সম্বল, তাকে তুমি চেতনাগতভাবে কতটা সমৃদ্ধ করছো, এইটাই বিজ্ঞান। এই গড়ে ওঠাটাই বিজ্ঞান। এবং এইভাবে আহরণ করা কোনো বিষয়কে, কোনো বস্তুকে, কোনো ঘটনাকে, এই শিক্ষা কিন্তু খুব একটা ছোটবেলা থেকে আমাদের সেভাবে, আমাদের সমাজের কথা যদি তুমি বলো, গড়ে ওঠে না। আমরা বারবার করে ওই টেক্সট বুক স্টাডিতে চলে যাই, যাকে চক অ্যান্ড টক স্টাডি বলে। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে ডিরেক্ট কিছু প্রশ্ন করেন, আমরা তার উত্তর দিতে পারলে ভালো, না দিতে পারলে একটু পড়াশোনা করো। তো ডিরেক্ট মেথডগুলির মধ্যে যে সমস্যাটা হয়, সে সমস্যাটায় বিশ্লেষণ লুকিয়ে নেই। চারপাশে যা দেখছি তার মধ্যে বড় হইনি। যে বড় হওয়াটা শান্তিনিকেতন বা বিশ্বভারতী গড়ে ওঠার একটা মূল ছিল। যখন রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলছেন বা শ্রীনিকেতন গড়ে তুলছেন, বা প্রকৃতিকে চেনানোটা যে প্রকৃতির মাঝে বসে ঘটছে, সেটা আমাদের ব্যাপ্তি অনেকটা বেশি করে, উদারতাটা অনেক বাড়ায়। ছাত্রাবস্থা থেকে চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করাটা খুব খারাপ জিনিস না একদমই, কিন্তু চার দেওয়ালের থেকেও ইমাজিনেটিভ যে ভিজুয়ালাইজেশন, ওইটার জন্য শিশুকে তৈরি করার মতো যে স্ট্রাকচার অফ অ্যাকাডেমিয়া, সেটা কিন্তু এখনো অবধি আমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ল্যাকিং। সেই কারণে তুমি দেখবে, বা আমিও যখন আমার নিজের এই ধরনের কাজে বাচ্চাদের কাছে যাই, ক্লাস 3, 4, 5, 6, বড় জোর 7, বুঝলে, তাদের যে কিউরিয়াসিটি, আর 7-এর পরে ধরো 8, 9, 10, 11, 12, তাদের কিউরিয়াসিটির মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ দেখি। তফাৎটা কি? এদের কিউরিয়াসিটি অনেক কাঁচা, অনেক ভার্জিন। এদের কাছে যা আসছে এরা গোগ্রাসে গিলতে চাই, মানে একদম ছোটরা, যারা ছোট, একদম ছোটরা, যাদের বয়স ধরো তোমার এই 14, 15, 16, মানে অ্যাডোলেসেন্সটা পেরিয়ে যাচ্ছে, টিন যারা হয়ে গেছে, ধরো 9, 10, 11, 12-এর কথা বলছি, তাদের কাছে না অনেকটাই তো জেনে গেছি। এবারে ফোকাসটা মানে খুব নির্দিষ্ট হয়ে গেছে, খুব নির্দিষ্ট হয়ে গেছে, তাদের কলিমেটেড একটা ভিশন হয়ে গেছে। সেটা দিয়ে তারা খালি তাদের সুদূর বা অদূরের একটা ভবিষ্যতে একটা কি বলতো, একটা আয়ের ব্যবস্থা বা একটা সেটেলমেন্টের জায়গা তাদেরকে দেখানোর একটা জায়গা করে ফেলছি। কিন্তু বিশেষ জ্ঞান যেটা আমি এটা এই প্রেক্ষিতে আমি আরেকটা মন্তব্য করব, সেটা হচ্ছে ভারতের মতো দেশে বিজ্ঞানকে বিশেষ জ্ঞান হিসেবে পর্যবেক্ষণ করা বা আহরণ করার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা, আমাদের আর্থসামাজিক পরিকাঠামো সেটা আমাদের দিতেও পারে না সেভাবে। মানে মোস্ট অফ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশনের কথা বলছি। 140 কোটির সস্তা শ্রমিকের দেশ তৈরি করি আমরা, সেখানে বিজ্ঞানকে সেই লাক্সারি ভাবা হয়, যেটা আদৌ নয়, আদৌ প্রচন্ড বেসিক সেটা, কিন্তু সেটা এখনো গড়ে উঠছে না। তো ধরো, মানে তুমি যেটা বলতে চাইছো, আমি যদি একটু সহজ করে বলি, যে তুমি সহজ করেই বলেছো, আমি আরেকটু সামারাইজ যদি করি, যে মানে আমাদের চারপাশের যে পরিবেশটা, সেই পরিবেশ থেকে যেগুলো আমরা দেখছি, তার মধ্যে সব কিছু আছে। তার মধ্যে আমাদের প্রতিদিনের রাজনীতি আছে, অর্থনীতি আছে, সব কিছুই আছে। সেটাকে আমরা যেভাবে বুঝছি, যেভাবে বা আমাদের যেভাবে বোঝানো হচ্ছে, সেটা আসলে ওই বোঝাটা আসলে বিজ্ঞান। ক্রিটিক্যাল থিংকিং জায়গাটাই জানা এবং তাকে ভাবা, যেটা এটা কেন হলো, এই কেন হলোটা আসলে বিজ্ঞান, এই প্রশ্নটাই আসলে বিজ্ঞান। অবশ্যই। তো এবার যদি আমি ধরো একদম খুব একদম প্রথাগত জায়গাটা যদি ধরি, যে ধরো আমাদের বেশিরভাগ মানুষের শিক্ষার যে পদ্ধতিটা আমরা এখন অব্দি অনুসরণ করে থাকি, যে একটা স্কুলে যাব, একটা তোমাদের বা আমাদের সময় যখন নার্সারি থেকে শুরু হতো, এখন প্লে গ্রুপ থেকে শুরু হয়, সেটা হলো এক ধরনের। সেখানে যে ধরনের বিজ্ঞানের যে বই, সেখানে ধরো পাঠ্য বইয়ের একটা বড় ভূমিকা থাকছে। তাহলে পাঠ্য বইটা বিজ্ঞানের আমরা যেরকম দেখেছি বরাবর, যে ওই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যে এটার এই সংজ্ঞা, এর একটু বড় হলে এর একক এইটা, তার এসআই ইউনিট এটা, তার সিবিএস ইউনিট এটা, তার উদাহরণ কিছু কিছু দেওয়া হলো। মানে বেশিরভাগ কেন, মানে ব্যাপারটা আমি কেন এটা ভাববো কেন, বা এই প্রশ্ন আমাকে যদি কেউ করে, যে আমার তো মানে আমার প্রতিদিনের যে ভাত খাচ্ছি, যে তার সেখানে আমার সিজিএস একক এসআই একক কেন লাগছে, খুব একজন প্রশ্ন যদি কেউ করে, সেই জায়গাটা, এই মানে পাঠ্য বইয়ের জায়গাটা কতটা, তোমার কি মনে হয় এতদিন অবধি যা আমাদের বিজ্ঞানের যে পাঠ্য বই লেখা হয়েছে, সেখানে কতটা রিফ্লেক্টেড হয়েছে বা হয়নি? এই প্রশ্নটা অসম্ভব কিউরিয়াস কোয়েশ্চেন, হ্যাঁ, কাইন্ড অফ ইনক্রেডিবলি কিউরিয়াস কোয়েশ্চেন। কেন এই প্রশ্নটা নিজে এত ব্যাপ্ত, এর উত্তর কতটা ব্যাপ্ত হতেই পারে, যে সেটা আমাদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে।
আমি খুব আনন্দের সাথে একটা কথা বলি যে পাঠ্যপুস্তক এই সম্পর্কে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে গিয়ে আর্গুমেন্ট হয়, মানুষ বড়দের সাথেই করি ঝগড়াঝাটি, যে আমাদের পাঠ্য বইগুলো ফেয়ারি টেলের মতো নয় কেন? আমার পাঠ্যপুস্তকটি থেকে আমি রূপকথা শিখবো না কেন? আমার পড়াশোনার জায়গাকে আমি এভাবে আঁকড়ে ধরার মতো ভালোবাসতে পারবো না কেন? তার মধ্যে জায়গাটি লুকিয়ে আছে আমার টেক্সট বুকে। আমার টেক্সট বুক থেকে আমি রিপেলড হচ্ছি কেন? তার মধ্যে লুকিয়ে আমাকে শিবরাম চক্রবর্তী পড়তে হয় কেন, বা আরব্য রচনী পড়তে হয় কেন? সেই বইটাই কেন আমি খুলে এভাবে সপাটে পড়ে হুকড হয়ে থাকতে পারছি না? টেক্সট বুক রাইটিং মেথডটা আমি মানে খুব সজোরে বলবো বদলানো খুব প্রয়োজন। মানে আমি একদম, এটা তুমি যদি প্রেজুডিস বলো, একটা মানে বলতে পারো অ্যাজাম্পশন, আমার এটা খুব একটা গোঁড়া একটা উত্তর যে বদলানো উচিত। কেন বদলানো উচিত তার কারণটা তোমাকে আমি বলি। এই যে ধরো তুমি আমরা বসে আছি, আমরা এখানে এত মানুষ আছি, আমরা কজন এই স্যাম্পল থেকে যদি আমরা ধরি, আমরা কজন পাঠ্য বই, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কজন পড়েছি মানুষের ইতিহাসের আগে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাসের আগে মহাবিশ্বের ইতিহাস। তো ইতিহাস একটা টাইম মেশিন, আমার ব্যক্তিগত মতামত। ইতিহাসকে আমি বলি সময় যান। ইতিহাসের মাধ্যমে আমরা সব থেকে বিজ্ঞান ভিত্তিক যদি কোনো রকম বিশ্লেষণের প্রয়োজন মনে করি, তাহলে আমি বারবার ইতিহাসের দিকে তাকাবো। হিস্ট্রি অফ সায়েন্স, হিস্ট্রি অফ লিটারেচার, হিস্ট্রি অফ পলিটিক্স, তুমি লক্ষ্য করে দেখো আমাদের পুরো সভ্যতার টাইম লাইন ইতিহাস। সেই ইতিহাস বইতে সবার আগে কি পড়ানো উচিত? বেসিক, আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার বেসিকটা কি করে এলো, আমাদের খাদ্যাভ্যাস, তার ইতিহাস থেকে শুরু করো। মানুষের ইতিহাস, হিউম্যান মাইগ্রেশন থেকে শুরু করো। মহাবিশ্বে প্রাণের সঞ্চার থেকে ইতিহাস শুরু হবে, সেখান থেকে এককোষী থেকে বহুকোষী মানুষে এসে পৌঁছবে। তারপরে মানুষের ইতিহাস হবে আফ্রিকা থেকে ইউরেশিয়া হয়ে যা যা যেখানে এলো। আমরা কি করে কথা বলতে শিখলাম, তার ইতিহাস। তো আমাদের ইতিহাসটা এমন বিষয় নির্ভর হয়ে গেছে যে আমরা যখন বায়োলজি পড়বো তখনই জানবো যে আমাদের স্পিচ কিভাবে তৈরি হলো, কানে শোনা কিভাবে তৈরি হলো। আমরা যখন সোশিয়োলজি পড়বো তখনই আমরা জানতে পারবো যে কি করে কমিউনিটি তৈরি হলো। না, এগুলো আমাদের বেসিক বেঁচে থাকা। আমাদের একটি ইতিহাস বই ক্লাস 5-এর একটি বাচ্চাকে আগে এগুলো শেখাক যে তার ইভলিউশনের পেছনটা কি। তাহলে এই যে, তো আমি গতকাল একটা শিউরে ওঠা খবর পেলাম, মহারাষ্ট্রের একটি ছাত্র, তুমি শুনেছো কিনা যেন, ফেসবুকে পড়েছি, সত্যি মিথ্যে যাচাই না করি এখানে বলছি। ছেলেটি ট্রেনের লাইনে উঠছিল পরীক্ষা দিতে যাবে বলে, ওকে কতজন যাত্রী ছিল আগে, ও বলেছে থোড়া আগে বাড়িয়ে না। হিন্দিতে কেন বলেছে তার জন্য তাকে পেটানো হয়েছে। সে আত্মহত্যা করেছে, তার 19 বছর বয়স। মারাঠি না বলতে পারে, সে মারাঠি ছেলে, কিন্তু মারাঠিতে বলেনি, দুম করে হিন্দি বলেছে। তুমি ভাবতে পারছো? তো আমাদের বিজ্ঞান, আমাদের সমাজ বিজ্ঞান, আমরা যদি এইটা জানতাম যে আমরা কিভাবে কথা বলি এবং ভাষার উৎপত্তি, আমরা যদি এইটা চর্চার মধ্যে রাখতাম, তাহলে ভাষা বিষয়টা নিয়ে আমাদের এই জাতীয়তাবাদ বা এই ধরনের গোড়ামি বা এই ধরনের ব্লকেজ অফ স্ট্র্যাটা আসতো না। এই শিক্ষাটা কিন্তু আমাদের বেসিক শিক্ষা হওয়া উচিত। আমাদের পাঠ্যপুস্তকের বেসিক স্কুলে ভাবে বদলানো উচিত, কিন্তু বদলাচ্ছে না, বরঞ্চ সিলেবাস থেকে জায়গা কেটে যাচ্ছে। ডারউইনিজমের মতো একটা বিষয়, পিরিয়ডিক টেবিলের মতো বিষয়কে কেটে বাদ দিয়ে যত সময় যাচ্ছে আমাদের ব্যাপ্তি আসার কথা, আমাদের জীবন আরো বেশি প্রসারিত হওয়ার কথা আরো সংকুচিত হচ্ছে। তো পাঠ্যপুস্তকের মধ্যে যেটা প্রথমত, এই একটাই বিষয় নিয়ে এতগুলো বললাম, প্রথমত বিষয়ের অ্যাপ্রোচ বদলানো উচিত। দ্বিতীয়ত হাতে কলমে বিজ্ঞান শিক্ষার দিকে আরো বেশি জোর দেওয়া উচিত। আমরা যখন গ্র্যাভিটি পড়ছি বা আমরা যখন চৌম্বক ক্ষেত্র পড়ছি, আমাদের সঙ্গে সঙ্গে দেখানো উচিত যে একটা দণ্ড চুম্বকের চারপাশে একটি টেস্ট চুম্বক নিয়ে আমরা কিভাবে সেই বলরেখাগুলো তৈরি করতে পারি, বা গ্র্যাভিটি, বা ধরা যাক গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা পিসার টাওয়ার থেকে, যে কেন হলো, ওটা ভ্যাকুয়ামে আলাদা কেন, হেয়ার ফ্রিকশনের জন্য এমনিতে আলাদা কেন, বা নিউটনস গ্র্যাভিটেশনকে আমরা কতটা সীমাবদ্ধ ধরবো, সেখান থেকে আইনস্টাইন। আমি কেনই কথাগুলো বলছি, আমি যখন বিভিন্ন জায়গায় পড়াতে যাই, ধরো এই JBNSTS এ যখন পড়াতে যাই, আমি দেখি আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমি যা জানতাম তার শতগুণ বেশি এই ছেলেমেয়েগুলি জানে। এরাও ক্লাস 8-9-এর ছেলেমেয়ে। আমাকে প্রশ্ন উত্তর পর্বে আমাকে এরা প্রশ্ন করে না যে আলোর প্রিজম পদার্থ, এগুলো সবই জানে তারা। আমাকে তারা প্রশ্ন করে হোয়াট ইজ স্ট্রিং থিওরি, হ্যাঁ, মানে ব্ল্যাক হোলের ভিতরে হোয়াট ইজ দ্য ফেট অফ আ পার্টিকেল।
তো আমার বক্তব্য হচ্ছে আমার অ্যাপ্রোচ বদলে যাচ্ছে বা তাদের জিজ্ঞাসা বদলে যাচ্ছে, তাহলে পাঠ্য বইগুলিকে তাদের সেই জিজ্ঞাসা অনুযায়ী সেই উত্তরণ ঘটাতে হবে, যেটা তারা ঘটাতে পারছে না। বিড়লা মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা ছিলেন সমরবাবজি। সমরবাবু আমাদের অনুষ্ঠানে, দূরদর্শন অনুষ্ঠানে প্রচুর আসতেন। এই কদিন আগেও, মানে বছর কয়েক আগেও এসেছিলেন, এসেছিলেন আমাদের বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানেও এসেছিলেন। সমরবাবু একটা অদ্ভুত লেখা লিখেছিলেন বেশ কয়েক বছর আগে। উনি বলছেন যে জীবনানন্দ পড়বো যখন, জীবনানন্দের প্রত্যেকটি পংক্তি তো আমার পায়ের তলায় ঘাস আকাশ না থাকলে, একটু পাখির ডাক না থাকলে সেটা ফিল করতে পারি না। তাতে বাচ্চাকে আমি সেই প্রকৃতি দেখাবো কি করে? আর ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়টা যে কোনো চেতনালব্ধ মানুষ বলবেন যে ক্রিটিক্যাল থট মিডল স্কুল, মানে 5 থেকে 9 ধরো, এইটুকু তৈরি করা উচিত আমাদের। মানে প্রশ্ন উত্তরটা করা উচিত হাত তুলে। আর একটা ক্লাসে গ্রেড সিস্টেমে একজন বাচ্চা ভালো রেজাল্ট করছে তাকে বেশি খাতির করা, আরেকজন খারাপ করছে তাকে ফেলে রাখা যে তোকে পরে অঙ্ক দেখাবো, এই অ্যাপ্রোচগুলো শুধু পাঠ্যপুস্তক নয়, দ্য অ্যাপ্রোচ অফ দ্য টিচার, যা দ্য মেন্টর, এটা ভীষণভাবে বদলানো উচিত। এটা আমি নিজে কাজ করতে গিয়ে গ্রামে গঞ্জে আমি দেখি যে শহরের ফেসিলিটি আর গ্রামের ফেসিলিটির মধ্যে যে হাঙ্গারটা তৈরি হয়ে চলেছে, সেই হাঙ্গারটা কিন্তু থাকা উচিত নয়। সারা পৃথিবীতে কিছু কিছু জিনিস ফান্ডামেন্টালি প্রত্যেকের শেখা উচিত, যেমন ইভলিউশন, যেমন ডারউইনবাদ, যেমন পিরিয়ডিক টেবিল, যেমন আমাদের গায়ের চামড়ার রং, আমাদের স্পিচ, আমাদের খাওয়াই, খাদ্যাভ্যাস বললে ভাত কেন খাই, আমি কেন ভাত খাই, ও কেন রুটি খায়, এই যে জিনিসগুলো সারা পৃথিবীর মানুষের কাছে বেসিক কিছু নলেজ থাকা উচিত, যাতে অসাম্যটা না থাকে। বাকিটা তো আমাদের যোগাযোগ, আমাদের এক্সচেঞ্জ অফ কালচার অ্যান্ড এভরিথিং। স্কুল আমাদেরকে সেলফ এডুকেটেড হতে শেখাবে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায় সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন nagorik.net। এইখানে ধরো একটা প্রশ্ন আমার মাথায় এলো কথা বলতে বলতেই, যে তুমি ধরো বলছো যে ধরো যে আজকে সিলেবাস থেকে ডারউইনবাদ চলে যাচ্ছে, ডারউইনবাদ চলে যাচ্ছে, সেটাই এখন ডারউইনবাদ আর কি। ডারউইনবাদ বা ধরো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলও সেখানে কোপের মুখে পড়ছে। কিন্তু আবার সেগুলো যাদের অঙ্গুলি হেলনে হচ্ছে আর কি, তারাই আবার সেখানে হাতে কলমে বিজ্ঞানটাকে কোনো একটা কারণে তারা প্রচার করছে হয়তো, মানে এই হ্যান্ডস অন লার্নিংটাকে, মানে বেসিক্যালি মানে পশ্চিমাটাকে জাস্ট টোকা এখানকার। এই কন্ট্রাডিকশনটা কি হচ্ছে বলো তো? কন্ট্রাডিকশনটা অবজার্ভ করো। হোয়াট ইজ হ্যান্ডস অন লার্নিং অ্যাকর্ডিং টু দেম? স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তারা কিভাবে পলিসিগতভাবে তৈরি করছে, এটা আমাদের সবার আগে জানতে হবে। শিক্ষার প্রয়োগে সবার আগে আসবে হাউ দে আর মেকিং দ্য পলিসি ইন দ্য এডুকেশন সেক্টর। হায়ার বলো, লোয়ার বলো, গবেষণা বলো, বিয়ন্ড দ্যাট বলো। তো পলিসিগতভাবে তুমি লক্ষ্য করে দেখবে হ্যান্ডস অন লার্নিং এর ক্ষেত্রে এমন কিছু কিছু নেই, কিন্তু ভোকেশনাল কোর্স আছে। একটা স্টুডেন্টকে বলা হচ্ছে বারবার হাতে কলমে শেখাও, আবার অ্যাট দ্য সেম টাইম তাকে বলা হচ্ছে যে বৈদিক গণিত কাকে বলে সেটাও জানতে হবে। এটা কি বিড়ম্বনার একটা বিষয়? বৈদিক গণিত বলে কিছু হয় না। যদি আজকে একটা ছোট্ট উদাহরণ ধরো, শূন্যের আবিষ্কার। সারা দিন রাত আমি শুনে গেছি আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছেন, তারপরে ব্রহ্মগুপ্ত। না, শূন্যের আবিষ্কার আজ থেকে 5-5.5 হাজার বছর আগে ব্যাবিলনে হয়েছে। দ্য কনসেপ্ট অফ জিরো ওয়াজ ইনভেন্টেড ইন ব্যাবিলন। তারপরে এলো মায়ান কালচারে, তারপরে এলো চীনাদের কাছে, আর আমাদের এলো দ্য কনসেপ্ট অফ পয়েন্ট। আচ্ছা, নাথিংনেসকে কিভাবে আমরা ইন্টারপ্রেট করি, মহাশূন্যকে আমরা কিভাবে সাইকোলজিক্যালি অ্যান্ড ফিলোসফিক্যালি ইন্টারপ্রেট করি, সেটাই শূন্য। সেটা ব্যাবিলনে এসছে একটা ধরো ইয়ের মতো, একটা ত্রিভুজের মতো দেখতে,
আচ্ছা, চাইনিজে মায়ান সভ্যতাতে সেটা রাগবি বলের মতো দেখতে, তার ভেতরে চাইনিজদের একটা জিরোর মতোই দেখতে, একটু ওভাল শেপে, আর পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ জিরো ইজ ইন দ্য ফোর কালচার। ভারত থেকে ইউরোপে কারা নিয়ে গেল জিরোকে? আরবীয়রা। The Arabic people, they actually conveyed zero to the west. যে জিরোর কথা আমরা ব্রহ্মগুপ্তের বলি, তিনি তো 680 সামথিং এডিতে, তো অ্যানোনমিলি তার আগে, তার 5-6 হাজার বছর আগে ব্যাবিলন তো শূন্যের ব্যবহার করছে। তাদের তো মেসোপটেমিক ফাইল বা ইজিপশিয়ান ফাইলস গুলো, যেগুলো তোমার ওই লোম কি বলে, পাথরের যে খোদাই করা, হ্যাঁ, যে পাথরের যে লিপি যেগুলোকে বলে, ওই প্লেটগুলোর মধ্যে তুমি পাবে। তো তারপর হায়ারোগ্লিফিক যখন আবিষ্কার করার চেষ্টা হলো বা সেটাকে পড়ার কথা হলো, তখন কিন্তু দেখা গেল যে হ্যাঁ, শূন্যকে ইন্টারপ্রেট করছে তারা এইভাবে। তো আমার কাছে এবার যদি আমরা ফিরে আসি আমাদের এখানকার যে যারা, এই যে তুমি যার কথা বলে, যারা তৈরি করছে হ্যান্ডস অন লার্নিং, এই স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের যেটা আবশ্যিক সেটা হচ্ছে জব ডেসক্রিপশন তৈরি করা। জব ডেসক্রিপশন মানে কর্মসংস্থানের ব্যবস্থাটা করা। স্কিল ডেভেলপমেন্টের পরবর্তী আমাদের শিক্ষা কিন্তু ডেফিনেটলি আমাদের মানে লাইভলিহুড নির্ভর। এইখানে শিক্ষা আমাদের লাক্সারি নয়, এই লাক্সারি ইউরোপ অনেক করেছে, হ্যাঁ, প্রাচীন ভারতও করেছে, সিন্ধুরাও করেছে, হরপ্পা মহেঞ্জোদারোও করেছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে শিক্ষা ইজ নট আ লাক্সারি। শিক্ষা একটা মেরুকরণের দিকে যাচ্ছে, তুমুল মেরুকরণের দিকে যাচ্ছে, যেখানে সোসাইটাল লাক্সারি, তুমি ভাবো একটা এমন এডুকেশন পলিসি যে আমাকে বলছে তুমি 5 অবধি পড়ে বেরিয়ে যেতে পারো, আবার 8 অবধি পড়ে বেরিয়ে যেতে পারো, আবার 10-এর পরে বেরিয়ে যেতে পারবে, 5+3+2+ কিছু একটা করেছে। তার মানে তুমি বেরিয়ে তো এমনি স্কুল ছুট 12%, 14% ছেলে মেয়ে তো এমনি তারা বেরিয়ে যাচ্ছে, তারপরে তুমি আবার প্রভিশন করে দিচ্ছ ফাঁক ফোকরগুলো যে এই যে দরজা, বেরিয়ে যেতে পারো। ফলে হায়ার এডুকেশনের জায়গায় গিয়ে স্কিল ডেভেলপমেন্টের যে টেকনিকগুলো, সেগুলো কিন্তু আর গরিব ছেলে মেয়েদের কাছে থাকছে না। প্রযুক্তিগত ব্যবহারিক জায়গা, তুমি আজকে তুমি সামান্য একটা কম্পিউটার সায়েন্স পড়তে যাও, পারবে না? মফস্বলের বাচ্চা, চাষির ছেলে পারবে না। সে তাকে পারানোর জন্য যে গভর্নেন্স আমাদের দরকার ছিল, সে তো তাকিয়েও দেখবে না, তার দিকে তাকিয়েও দেখে না, না কেন্দ্র, না রাজ্য, না প্রফেশনাল কোনো ডেভেলপমেন্টের জায়গা আছে। তাহলে তাকে কারা দেখবে? এই আমাদের ছোট ছোট কিছু সংস্থা তোমরা গড়ে তুলছো, ছোটদের জন্য কাজ করছো, যে আমরা বলতে পারছি না যে আমাদের এই সেক্টরটার একটা পলিসি প্রয়োজন, এবং এই সেক্টরটা ছেলে খেলা সেক্টর না। দে আর মোর দ্যান ল্যাক্স, মোর দ্যান ক্রোর্স অফ পিপল আর সাফারিং। মানে গ্রামের দিকে, একটু গ্রামের দিকে, মানে সুন্দরবন খোদে বায়োস্ফিয়ারে তোমায় ঢুকতে হবে না, তুমি ক্যানিংটুকু পেরো, তারপরের যে চরিত্রটা, বা তুমি বনগাটুকু পেরো, বা বর্ডারের চরিত্র আরো ডেঞ্জারাস হয়ে রয়েছে। কিন্তু প্রান্তিক গ্রামগুলিতে যখন ঢুকি, বা ধরো কাকদ্বীপে গেলাম বা বাঁকুড়া গেলাম, প্রথমত তো সেই আদর, সেই আন্তরিকতা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। হ্যাঁ, ওই শিক্ষা আমরা কোথায় পেলাম? ওই শিক্ষা তো পাঠ্যপুস্তকের শিক্ষা না হলো। আচ্ছা, এই যে সুন্দরবনে গিয়ে 2 দিন থাকলাম তাদের সঙ্গে, এই যে ডেকে, মানে হাত ধরে ডেকে এনে কাঁচা আমটা কেটে দিচ্ছে, শশাটা কেটে দিচ্ছে, তারা আমায় কে চেনে? 12 ঘন্টা দেখেছে। কেন এরা কেন করছে? এটা 2টো কারণে করছে। একটা কারণে করছে তাদের ভবিষ্যৎটা টলমল করে, তারা খড়কুটোর মতো আমাদের দেখলে আঁকড়াতে চায়। দ্বিতীয়টা করে তারা জেনুইন মানুষ, তাই এই প্রকৃতির মধ্যে তারা জেনুইন তৈরি হয়েছে। এবং আমি তোমাকে বলছি, আমরা যে ধরে রাখতে পারি, আমি ওদেরকে দেখলেই বলি শহরে এসো না, শহর কন্টামিনেটেড একটা জায়গা হয়ে গেছে। তো আমাদের আরবান অ্যান্ড রুরাল, তুমি যে কোনো ডেভেলপমেন্ট স্টাডিজের যদি কাজ বা করো বা পড়তে যাও, আরবান এবং রুরাল ডেভেলপমেন্টের মধ্যে যে মেরুকরণটা, সেই মেরুকরণটাই কিন্তু এই পলিসি তৈরি করছে। যেখানে হ্যান্ডস অন স্কিলের কথা বলছো না, আমরা আলোচনা করছি না, এটা তুমি আরবানে পাবে, রুরালে পাবে না। তুমি মফস্বলের পরেই দেখবে ফেড আউট করে যাচ্ছে কমপ্লিট, মানে এই জায়গাটাই ভোকেশনাল ট্রেনিংটুকু অবধি আছে। তারা কেন আজকে, তাদেরকে তো যে কোনো ষড়যন্ত্রের মূল হিসেবে, মানে বোড়ে হিসেবে, পণ হিসেবে ব্যবহার করা যায় এবং করা যাচ্ছে। ফলে তুমি স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু সত্যি আমরা যেটা বাইরে থেকে ভাবছি বা মনে করছি আপাতভাবে অ্যাপারেন্টলি হচ্ছে, ইটস নট দ্য কেস অ্যাকচুয়ালি। এইরকম সিচুয়েশনে মনে হয় যে বিজ্ঞান গবেষণাটা একটা লাক্সারি। কি লাক্সারি না? এবং সায়েন্স কমিউনিকেশনকে আমরা কি সুন্দর বিজ্ঞানে সীমাবদ্ধ করে রেখেছি, ভাবো।
আমরা সায়েন্স কমিউনিকেশন বলতে ভুলেই যাই যে সায়েন্স কমিউনিকেশন মানে ক্রিটিক্যাল থট প্রসেসটা মানুষের ভেতর ঢুকিয়ে দেওয়া। সায়েন্স কমিউনিকেশন মানে ইজ নট রাইট আজকে এখানে দাঁড়িয়ে ব্ল্যাক হোলকেও গবেষণা করে বার করছে, কালকে ওখানে স্টেম সেল, না, দিস অফকোর্স দিস, বাট বিফোর দ্যাট আমাকে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে সায়েন্স কমিউনিকেশন কেমন ছিল? মাইকেল ফ্যারাডে সায়েন্স কমিউনিকেশন দেখো, নিউটনের সায়েন্স কমিউনিকেশন কেমন ছিল? 1600 মানে যখন টেলিস্কোপ। আচ্ছা, গ্যালিলিওর সময় তো সায়েন্স কমিউনিকেশন ছিল রে বাবা, ছিল না? আবার তুমি হোমি জাহাঙ্গীর ভাবার সময় ছিল, বিক্রম সারাভাইয়ের সময় ছিল, জয়ন্ত বিষ্ণু নালিকার সময় ছিল। সো দ্য প্রবাহ, দ্য টাইম লাইন, দ্য ইভলিউশন অফ সায়েন্স কমিউনিকেশন ইজ অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য টাইম। দ্যাট নিড অফ দ্য টাইম আমরা কোত্থেকে পাবো? ইতিহাস থেকে পাবো। ইতিহাস আমাদের বলে দেবে, নিরপেক্ষ ইতিহাস অবশ্যই, সে বলে দেবে যে আমার সায়েন্স কমিউনিকেশনের ধাপ এবং দিক কোন দিকে হবে। একটা সায়েন্স কমিউনিকেটর মানে কি খুব সহজ কাজ নয়, যত কাজের ভেতর ঢুকছি তত বুঝছি যে কোথায় কোথায় কি কি হয়ে রয়েছে। আচ্ছা, ধরো এই যে তোমরা বিভিন্ন এই প্রান্তিক জায়গাগুলোতে ধরো যাও, যে সুন্দরবনের কথা তুমি বললে ওদিকে যাও, বা হুগলি আরামবাগ টারামবাগ ওদিকেও তোমরা প্রচুর গেছো। তো এই যে ধরো মানে বিজ্ঞানের যে বিষয়গুলো যেগুলো আছে সেইগুলোকে একদমই সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছে পৌঁছতে ভাষার মানে কথ্য ভাষা আমি বলছি, কমিউনিকেটিং যে ল্যাঙ্গুয়েজ, সেইটা কিরকম মানে কতটা তৈরি আমাদের, বা কতটা তোমরা সেখানে কতটা অসুবিধা অনুভব করো ব্যাপারটাকে ওদের কাছে তুলে ধরতে আর কি? বেসিক্যালি যদি কমিউনিকেট করতে পারো, মানে সে কমিউনিকেশন, ভাত খেয়েছিস আজকে রাতে কি মাছ খেয়েছিস, সেই কমিউনিকেশনটুকু করতে পারো, তাহলে বাকিটা সহজ হয়ে যায়। আচ্ছা, দ্য মোমেন্ট you are actually making a listener, মানে the moment you are kind of hooking someone with you, যে আমার প্রতি সে ইন্টারেস্টেড, আমি কথাটা যে বলছি সে বিষয়টা সে বুঝে বা সে আমার সাথে ইন্টারেক্ট করতে ভালোবাসছে, তখন বাকি সব অনেক সহজ হয়ে যায়। যেমন ধরো চরঘেরি বলে একটা গ্রাম আছে, সুন্দরবনের দক্ষিণতম গ্রাম, তো সেইখানের উল্টো দিকটাই ঝিলা গাঁড়াল নদী, তারপরে বাংলাদেশ, বায়োস্ফিয়ারের একদম শেষ কথা। সেই গ্রামটায় আমি গেছি আমার নিজস্ব ডকুমেন্টারির কাজে, একটা মৌমাছিদের উপর কাজ করছি, এপিকালচারের উপর, সেখানে আমি গেছি। তো 10,000 বাক্স বসানো হয়েছে, সারা গ্রাম ঘিরে জোনাকি আর মৌমাছির বাক্স, মৌমাছিদের একটা ভন ভন শব্দ, আর প্রত্যেকটা স্ট্রিট লাইট তোমার ঢেকে দেওয়া হয়েছে, মৌমাছি আলো নিতে পারে না, মানে ওই আলোটা ফোকাস লাইট। তো আমরা সন্ধ্যাবেলায় বনবিবির একটা মন্দির আছে, ওটার সামনে একটা চাতাল করে সবাই বসে আছি, বসে গল্প করছি গ্রামের মহিলারা। হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট তোমাকে, মানে এক্সপিরিয়েন্স বলছি তোমাকে। তো গল্প করতে বলছি কাকে ভোট দিয়েছো, স্ট্রেট কথা, কাকে ভোট দিয়েছো, এমনি গল্প হয়েছে সন্ধ্যা থেকে, তো রাত্রেবেলা ভালো মজলিস বলছে কাকে ভোট দিয়েছো, বলছে কেন তাকে ভোট দিয়েছো, কারণ আমি কোনোটি পার্টিকুলার রাজনৈতিক দলকে ভোট দিয়েছি কারণ তারা আমাকে বলেছে আমার এখানে গাছ অনেক পুঁতে দেবে, মানে গাছ লাগিয়ে দেবে। তো তোমার তো সুন্দরবনের মানুষ, তোমার গাছের কোথায় অভাব? বলছে না, সব কেটে নিয়ে গেছে। আইরানিটা দেখো, আমার সামনে একটা বড় বাঁধ, বিশাল বড় একটা বাঁধ, সে বাঁধটা হাঁটতে প্রায় ঘন্টাখানেক লাগবে তোমার, বিশাল জোড়া বাঁধ। বাঁধটা পেরোলে ম্যানগ্রোভের যে কালো মাটিটা, যেটা তোমার ওই লবণাক্ত শ্বাসমূলের যে মাটিটা, ওই মাটি এবং বাজা মাটি পড়ে আছে, there is nothing। তো আমি বললাম যে গাছ কই? ম্যানগ্রোভ কেটে নিয়ে গেছে ভাই, ম্যানগ্রোভ কেটে নিয়ে গেছে, তার বদলে প্রমিস করছে গাছ বসাবে ভোট দিলে। ধানি জমি তুলে নিয়ে গেছে, ধানি জমি মানে সরকার লিজ নিয়েছে, 1 টাকা দিয়েছে। আচ্ছা, বর্ষাকাল ছাড়া আর ফলন হয় না এদের জলের ব্যবহার দেখলে তুমি পাগলা হয়ে যাবে। তো আমি আকাশে, ওদের তো আকাশ একটা নিটোল আকাশ, তো সে আকাশে তাকালে মনে হবে যে মানে তুমি রাস্তার উপর চিত হয়ে শুয়ে পড়ো। নাও ইউ লুক অ্যাট দ্য স্কাই, তোমার কোনো টেলিস্কোপ লাগে না, তুমি কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল থেকে ইনক্রেডিবলি সব দেখতে পাচ্ছ। তো বাচ্চাগুলো বসে আছে, তো আমি শুয়ে পড়, তো শুয়ে পড়ছে, বলে কি কি আছে জানিস? ওরা শুধু কালপুরুষ চেনে, কালপুরুষের বেলটা চেনে। তো কোথায় শিখেছিস? গ্রামের স্কুলে মাস্টারমশাই বলেছে। স্কুল কত দূরে? তো হেঁটে যেতে 1 ঘন্টা লাগে, বুঝেছ? আচ্ছা, সে তো পরে আসছি, আমি বললাম এটাই। এইবার একটা ছেলে আমাকে বলছে, এইটু একটা বাচ্চা ছেলে, কাগজ নিয়ে এসে এঁকে দাও। কাগজটা নিয়ে এসে এইভাবে যদি ধরি, আকাশে যা দেখছে ওরা কাগজের উপর আঁকবে। আমি এই স্কিল, মানে হ্যান্ডস অন স্কিলের মানে আইডিয়া কোনো শহরে পাইনি।
মেধাটা বুঝেছো, অপচয়টা বুঝো। আমি কেন তোমাকে বলছি, তুমি ছোটদের জন্য কাজ করো, ছোটদের নিয়ে তোমরা কাজ করছো, তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই জিনিসটা আমরা ভাবতে পর্যন্ত পারিনি কোনোদিন কেউ বলবে, যে আমাকে বলছে এই তো পৃথিবী ঘুরে বোঝা যায়, এই তো এখানে ছিল এখন এখানে চলে আসবে। সো দে নো ইট বাই দেয়ার এক্সপিরিয়েন্স অফ নেচার, বুঝেছো? তো সায়েন্স কমিউনিকেশনের জন্য আমাদের কি লাগে? ওই প্রকৃতিটুকু লাগে, আর এইটুকু লাগে যে কেন তারা আমার কথা শুনবে, নিজেকে সেই জায়গাটাই নিয়ে যাওয়া। এই ভালোবাসাটুকু আমাদের, ভালোবাসা ছাড়া ল্যাঙ্গুয়েজ অফ লাভ ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ম্যাথামেটিক্স তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ লাভ, এছাড়া কোনো লাভ নেই আর কি। সো আরেকটা জিনিস আমি খুব তোমাকে বলবো, সেটা হচ্ছে আমি আরবান পপুলেশনের মধ্যে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে কাজ করি। হ্যাঁ, ঋতুকালীন যে সমস্যা মেয়েদের কাজ করি, এবং যতবার কাজ করি ততবার আমি যে এনজিও বা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি, আমি বলি আপনারা ছেলেদের স্কুলে এটা বলেন না কেন? একটা মেয়েদের স্কুলে তো সে তো তার আমারই বডি, আমি জানি তো আমার শারীরবৃত্তীয় প্রক্রিয়া কি। তুমি বা এতগুলি পুরুষ, তারা তো একটা মেয়ের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে খুব একটা সচেতন না, কারণ তারা জানেই না যে কিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই যে আমরা বলি যে একটা মাসের মধ্যে একটা ছেলের একটা সাইকেল অফ, যেটা দিনের সাইকেল, সে সকালে এনার্জেটিক থাকে, রাত্রে তার এনার্জিটা কম থাকে, সারাদিন পরিশ্রম। একটা মেয়ের একটা মাসে 4 বার এই সাইকেলটা আসে। তো একটা সাইকেলের মধ্যে একটা মেয়ে, কখন একজন মহিলা, একজন নারী কখন প্রোডাক্টিভ থাকবে, কখন থাকবে না, কখন সে অবসাদ ভুগবে, এই যে এতগুলো ফেজ, এই ফেজগুলো একটাও মিথ্যে না। এগুলো আমাদের হরমোনাল ক্যালামিটি, হরমোনাল টার্বুলেন্স, এটা ঘটছে, এটা ঘটে। এবং আমি মধ্য 40-এ এসে বুঝতে পারি যে হ্যাঁ, ইটস ভেরি ভেরি ট্রু, কারোর বেশি কারোর কম। এবার একটা ছেলেদের স্কুলে গিয়ে যদি আমি এগুলো, জানিস তো এরকম হয়, ওদের মধ্যে একটা গুঞ্জন, একটা হাসাহাসি, একটা মজা, কারণ ওদের কাছে তার পারসেপশন বা তাদের আহরণ করেছে ওরা সামাজিকভাবে এটা, যেটা একটা খুব ট্যাবুড একটা জিনিস, ইটস নট ভেরি নর্মাল। কিন্তু কোনটা নর্মাল? যদি আমার কোএডুকেশন স্কুলে পড়ি, একজন মেয়ে ছাত্রী যদি কোনো সমস্যা হয়, সবার আগে ছেলেগুলোই তো এসে তাকে প্রোটেক্ট করবে। তো আমাদেরকে ন্যাচারালি সার্ভাইভালের জন্য যে প্রেডেটরি যে আমাদের ইনস্টিং, যে আমি সেদিনকে গল্প করছিলাম গুপি গায়েন বাঘা বাহিনীর ভূতের ছবিটা দেখিয়ে বলছি তোরা ভূতে ভয় পাস? বলেছে হ্যাঁ। তো আমি কেন পাস জানিস? বলছে না। বলছে আমি বলছি এটা ইভলিউশন। কিভাবে? যখন আদিম মানুষ গুহায় থাকতো, রাত্রেবেলা তো বন্যজন্তু আক্রমণ করতো, ওরা একটা কোনায় নিজেদেরকে রাখতো, যাতে পিঠ থেকে কেউ না, সামনে দেখতে পাবে, পিঠে থেকে দেখতে পাবে না, পিঠটা ঠেকিয়ে রাখতো। তোরা দেখবি ঘর অন্ধকার হলে দেয়ালে গিয়ে পিঠটা ঠেকে, খালি মনে হয় পেছন থেকে কেউ না আক্রমণ করে আমাকে। এটা আমাদের ইভলিউশন। আমাদের ইভলিউশনের কোনো চরিত্রই আমাদের বর্তমান জীবনে বা শরীরের মধ্যে নেই বিশেষ, একটাই আছে, সেটা হচ্ছে ভয় বা ফিয়ার। দ্য ফিয়ার কেন? কারণ আমরা তো সার্ভাইভার, আমরা সার্ভাইভালের মধ্যে দিয়ে আজকে এতটা এসেছি। তো সার্ভাইভাল আমাদেরকে শিখিয়েছে যে দেয়ালে যেন পিঠটা ঠেকিয়ে রাখা যায়, যাতে আক্রমণটা সামনে থেকে এলে যতটুকু ফাইট করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু সায়েন্স কমিউনিকেশন। এবং যখন আমি একটু গ্রামের দিকে যাই, আমার অ্যাপ্রোচটাই স্বাভাবিকভাবে হয়তো ওদের কাছে খুব অ্যাকসেপ্টিং লাগে। ওরা এসে আমার কাছে বসে, ওরা আমার সঙ্গে কথা বলে, আবার অনেককে ভয় পায়, আমি সেটাও দেখি। কিন্তু মূলত যেটা হচ্ছে, ওদের বলতে দিতে হবে। মানে তুমি প্রশ্ন করলে, তুমি উত্তর দিলে, তুমি বুঝিয়ে দিলে ঠিক আছে, ওরা কি বুঝছে সেটা যতক্ষণ না তুমি বুঝবে, তোমার পক্ষে কমিউনিকেট করা মুশকিল হয়ে যাবে। তো আমি চেষ্টা করি, আই লেট দেম টক, দে টক, আই লিসন, দেন মানে আমি কিছু স্টাডি যতটুকু বুঝি, আমি চেষ্টা করি বলার যে এটা এভাবে হচ্ছে। এবং আমি সবসময় হাতে কলমে বোঝাবার চেষ্টা করি, একটু সুতো নিয়ে একটা পেন্ডুলাম বানাই, খুব একদম দৈনন্দিন ব্যবহারের জিনিস। যে নদীতে বা পুকুরে জল ঢিল ফেলি, তরঙ্গ ওঠে, ওইটা থেকে কিভাবে আমরা অ্যাকোস্টিক্স বুঝতে পারি, সাউন্ড ওয়েভ কিভাবে যাচ্ছে, বুঝতে। বাঁশিটা নিয়ে আয়, একটা ধরো একটা বাঁশের এরকম টুকরো, এবার হাফ কেটে দিলাম, তোর সাউন্ডটা কিরম হচ্ছে, এবার বল কেন এরকম হচ্ছে, তখন আমি নোটস বোঝাই। বা আলো, যে কোনো তুমি কাঁচের এর মধ্যে তো কালার ঢুকে যাবে না, প্রিজম কিভাবে থাকে। তো ওদেরকে আমি বলি, তোদের যে ডাঙ্গুলি খেলা বা এই যে গুলতিগুলো বা এই যে কাঠের জিনিস, তার মধ্যেই যা বিজ্ঞান আছে, আমার মনে হয় না তুই ভাবিস যে শহরে গিয়ে বেশি বিজ্ঞান শিখবো, নট রিয়েলি। তোদের অসম্ভব সমৃদ্ধ তোরা এই বিজ্ঞানে। তো এইভাবে বোঝাবার চেষ্টা করি আর কি, যতটা পারি। তো ধরো মানে তুমি যেটা একটু আগে বললে যে আমাদের দেশের শিক্ষার সেই বিলাসিতার জায়গাটা নেই, যে আমরা একদম খুব শিক্ষিত হব বলে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, সেরকম নয়। চাকরি, আমাদের দৈনন্দিন জীবনযাপন, সেটার নিশ্চয়তার জন্য একটা শিক্ষার আমাদের লাগে।
কিন্তু আবার বিজ্ঞান মনস্কতা তৈরি একটা মানে বিশাল ব্যাপার, খুব মানে কি বলবো, সেটাও এক ধরনের প্রয়োজন আমাদের, বিশাল। নাহলে তো আমরা বাঁচতেই পারবো না। Of course. এই যে দুটো সমস্যাই আমি বলবো, যে বিজ্ঞান মনস্কতার যে তৈরি না হওয়ার সমস্যা এবং শিক্ষা, এই দুটো মানে কি মনে হয় মানে বিজ্ঞান সংযোগের দ্বারা কতটা এই দুটোকে ট্যাকল করা সম্ভব, মানে কাউন্টার অ্যাড্রেস করা সম্ভব এই দুটো সম্ভব? বিজ্ঞান সংযোগ তো অ্যাকচুয়ালি জনসংযোগ। তো সায়েন্স কমিউনিকেটর বা সায়েন্স কমিউনিকেশন, বা যদি ধরো তোমার যদি একটা মুখবন্ধ হিসেবে আর্লি হিস্ট্রি অফ সায়েন্স কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া অর ইন থার্ড ওয়ার্ল্ড, তুমি ওই যেরকম আগে বলছিলাম নিউটন ফ্যারাডের কথা বলতে পারো, গ্যালিলিওর কথা বলতে পারো। তারপরে যখন প্রফেশনালরা এলেন, এইচজি ওয়েলস বা রে ব্র্যাডবেরির মতো লেখকরা, বা আইজাক আর্থার সি ক্লার্ক, আসিমভ, ইনক্রেডিবল কিছু মানুষ এলেন, জুলস ভার্ন এলেন, হ্যাঁ সাগান এলেন। সাগান যেটা করলেন সেটা একটা অদ্ভুত জিনিস করলেন। সাগান ভিজুয়ালি আমাদেরকে সেই ইম্পেটাসটা দেওয়ার চেষ্টা করলেন। এটা একটা মাইলস্টোন হিসেবে রাখি আমি। কার্ল সাগানের কসমস ইজ এ মাইলস্টোন টু মি। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো আমাদের এই ভারতে যদি তুমি সায়েন্স কমিউনিকেশনের শব্দ বলো, আমার ব্যক্তিগত যতটুকু আমি জেনেছি বা পড়েছি বা বুঝেছি, আমার প্রথম নামটাই আসে ডিরোজিও। হ্যাঁ, ইয়াং বেঙ্গলের আমার ডিরোজিও। কেন সায়েন্স কমিউনিকেটর হিসেবে না, ডিরোজিও যুক্তিবাদটাকে, তুমি যে বিজ্ঞান মনস্ক হওয়ার কথা বলছো, এইটা যা ব্যাপ্ত একটা বিষয়, আমাদের সবকিছুতেই তো এইটা। আমরা যে আলোচনাটা করছি, আমরা এই চেষ্টাতেই তো হয়তো এই আলোচনাটা করছি যে কতটা টেম্পারামেন্টটাকে বোঝানো যায়, সায়েন্টিফিক টেম্পারামেন্টটা কথা। ডিরোজিও এটা করেছেন। আচ্ছা, এখন যতই গালাগাল খান উনি, রামমোহনও তাই করেছেন। হ্যাঁ, তো ব্রিস্টল রামমোহনের যেরকম একটা হিউম্যান লাইক স্ট্যাচু করে রেখেছে ইউনিভার্সিটির সামনে, রামমোহন ব্রিস্টলে 2 বছর ছিলেন। রামমোহন ওয়াক বলে একটা ওয়াক আছে ব্রিস্টলে, রামমোহনের সমাধি আছে, রামমোহনের বাড়ি আছে সি ফেসিং। 1800 কথা বলছি। আমি হাঁ হয়ে ভাবি যে একটা লোক 2 বছরের জন্য ইউরোপে গেছিলেন, উনি অসুস্থ, ওখানে মারা গেলেন, তাকে এই শ্রদ্ধা সম্মান ওরা জানাতে পেরেছে। আর আমরা তার এত শত বছর পরে, 150 বছর পরে এসে বলছি উনি ইংরেজের দালাল ছিলেন। তো আমাদের বিজ্ঞান মনস্কতা নিয়ে আর বোধহয় এইটুকুই যথেষ্ট, মানে বোঝানো যে বিজ্ঞান মনস্কতা কোন জায়গায় আমরা রয়েছি আর কতটা ইম্পর্টেন্ট এই আন্দোলনটা। ধরো আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত, ব্যক্তিগতভাবে স্কাইওয়াচ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সাথে অনেক কাজ করেছি, এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। এই 4টে ছাড়া অসংখ্য আছে। আমি এই 4টি নাম বললাম, আমি ব্যক্তিগতভাবে জানি এদের মানুষদের। গড়িয়াতে অন্বেষা যেমন আছে, অন্বেষণ আছে। আচ্ছা, আরো এরকম সায়েন্স ক্লাব আছে, খুব অসম্ভব কিছু ক্লাব আছে। আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কারণ আমি একদম নিরপেক্ষভাবে কথাগুলো বলতে পারবো। হলো তো আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বা বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, যদি তুমি সায়েন্স ক্লাব বা সায়েন্স সোসাইটি গড়ে ওঠার কথা ভাবো, তুমি ভাবো জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র যখন বাংলায় বিজ্ঞান করছেন, বা তুমি যদি সায়েন্স কমিউনিকেশন ইন ইন্ডিয়া নিয়ে শুরু করো কথা বলা, তোমাকে বাংলা থেকে শুরু করতে হবে। তুমি পশ্চিমবঙ্গ, তখন বাংলা ছিল, বৃহত্তর বাংলা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ মিলিয়ে শুরু করতে হবে। তো তুমি প্রমথনাথ বসুর কথা বলো, জগদীশচন্দ্র, ব্রজেন্দ্রলাল শীলের কথা বলো, অক্ষয়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে নিয়ে আমি একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম আকাশবাণীতে। তো স্ক্রিপ্ট নির্ভর অনুষ্ঠান, তো আমাকে 3-4 দিন একটু পড়াশোনা করতে হয়েছে। আমি তো দারুণ জিনিস পড়েছিলাম ওনার সঙ্গে। তার আগে বিশেষ আমার গিয়েছিল না, ধারণা ছিল না। উনি আমিষ খাবারের সম্পর্কে একটা বিশাল বড় প্রবন্ধ লিখেছিলেন। তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব রসিক মানুষ ছিলেন, মানে সেন্স অফ হিউমার ইন দ্য রাইটিং অ্যাজ ভেরি এভিডেন্ট। তো সেইখানে উনি লিখছেন যে আহা ধার্মিকগণ রোষ করিবেন না আমার উপর, যে আমি এই কথা বলছি যে মাংস খাওয়াটা যে কত ন্যাচারাল আর নর্মাল। এবং যদি বলেন, মানে রামেন্দ্র সুন্দর লিখছেন যে যদি বলেন মাংস আহার করিয়াই আপনারা হিংস্র হইয়াছেন, তাহলে তৃণভোজী হিংস্র প্রাণীদের অনেক উদাহরণ দেওয়া যায়। আমি ওইটা পড়তে ভাবছি, হ্যাঁ তাই তো, মাংসের প্যাকেট নিয়ে যাচ্ছে বাড়ি বলেই তো কতগুলি লোককে গাছে বা খুঁটিতে বেঁধে মেরে ফেলছে কিছু অমাংসাশী প্রাণী, তাই না? তারা তো নিজেদেরকে ভেগান বলছে, তারা তো গরুর মাংস, শুয়োরের মাংস, মুরগির মাংস কিছুই ছোঁয় না, তারা মানুষের মাংসটি ছোঁয় এবং তাকে একদম শেষ করে ফেলে।
তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের আজকে না, আমাদের আলোকপ্রাপ্ত হতে যদি বলো, তুমি যদি বলো পড়াশোনা আমাদেরকে আলোকপ্রাপ্ত করবে, যেটা রবীন্দ্রনাথের মতো মানুষ বা সত্যেন বোসের মতো মানুষের কথা যদি আমরা তুলি, আমাদের কাছে আলোকপ্রাপ্ত হওয়ার জায়গা নেই কেন? তার কারণ হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে সোশিও ইকোনমিক যে কন্ডিশনগুলোর কথা বলছি। আর দ্বিতীয় কথা বলছি, বিজ্ঞান মঞ্চ কাজ করছে, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সবাই কাজ করছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, প্রত্যেকটা কাজের মধ্যে একটা সীমাবদ্ধতা তারা নিজেরাও ফেস করছেন, তারা ফাইট করার চেষ্টা করছেন, সক্ষম হচ্ছেন না। এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমি নিজেও একজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য, আমিও নিজেও জানি যে কি কি সমস্যা ফেস করছি আমরা। সমস্যা এটাই, এই সমস্যাটা স্টালিনও ফেস করেছিলেন, সেটা আমি পরে বলছি তোমাকে। সমস্যা এটাই, আমরা গ্রামে যাচ্ছি, আমরা বিজ্ঞান অভিক্ষা করছি, আমরা বিজ্ঞান মেলা করছি, হাতে কলমে শিক্ষা দিচ্ছি, কিন্তু এই তো শেষ নয়। কেন শেষ? মানে এইখানে তো তুমি এটা কন্টিনিউ করতে পারছো না, আমি এটা বোঝার চেষ্টা করছি। যে ছাত্রছাত্রীকে তুমি মডেল নির্ভর প্রশিক্ষণ দিয়ে একটা বিশাল অসাধারণ মেলা বানালে, 60-70টা স্কুল এলো, গম গম করে 4 দিন ধরে বিজ্ঞান মঞ্চ মেলা করলো, প্যানেল ডিসকাশন করলো, ব্লা ব্লা করলো, সেই ছাত্রছাত্রীগুলো যখন 11-12-এ উঠবে, ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না কমার্স কিছুটা পড়বে, পড়ে একদম স্ট্রেট হবে বেরিয়ে যাবে, তারা কেউ ভাববে না যে আমি একটা কমিউনিকেটর হই, বা তারা কেউ ভাববে না যে আমার গবেষণাটাকে আমাকে গবেষণা হিসেবে করতে হবে। আমি যখন বিদেশে কাজ করেছি, আমি অনেকগুলো বছর ছিলাম ওখানে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, ধরো এই যে যেসব ছাত্রছাত্রীরা এলো এই বিজ্ঞান মেলাতে, যারা এলো, যারা এত পরীক্ষা নিরীক্ষা দেখলো, এত কিছু করলো, সেই ছাত্রছাত্রীরা আদৌ কি নিয়ে যাচ্ছে বা তাদের সেটা তারা কোনোভাবে লালন করছে কিনা নিজেদের মধ্যে, সেটা কোনো সমীক্ষা হয় না। তো আমি তোমাকে এটাই বলার চেষ্টা করছি, কোন স্কুলে তুমি টিচারদেরকে ইভ্যালুয়েট করতে শুনেছো? ছাত্রছাত্রীদের জাপানে হয়, ফিনল্যান্ডে হয়, স্টুডেন্ট উইল ইভ্যালুয়েট দেয়ার টিচার। আমি বুঝতে পারছি না ওনার পড়া, তো তাকে ট্রেনিং নিতে হবে, তখন রিফ্রেশার একটা কোর্স করতে হবে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মেলার শেষে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হলো, তারা হই হই করে পুরস্কার নিল, দিয়ে তাদের মডেলটা কোথাও ডিসপ্লে হলো, সেখান থেকে তারা ন্যাশনালে গেল, ইন্টারন্যাশনালে, অলিম্পিয়াডে। তো তুমি তো আমাদের ভারত থেকে প্রত্যেক বছর ফিজিক্স ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে কতজন করে ছেলে মেয়ে, এই তো আমরা 17 জনকে পাঠালাম, BITM এর প্রশিক্ষণ হলো, পার্থধারা প্রশিক্ষণ, ইনক্রেডিবল সমস্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে কি করছে, অলিম্পিয়াডে গেল। অলিম্পিয়াড তো তাদের পালক একটা করে মুকুট, অলিম্পিয়াড তো তাদেরকে ক্রিটিক্যাল থট প্রসেসের দিকে এগিয়ে নিয়ে গেল না, বা যদি যায়ও সেটা প্রয়োগ করবে তারা কোথায়? তাদের তো আর্থসামাজিক পরিকাঠামোর সীমাবদ্ধতাগুলিও রয়েছে। তারা বাড়িতে এসে চেষ্টা করবে কিছু না কিছু হোক, একটা সরকারি চাকরি, কিছু না সরকারি চাকরি না হোক একটা ইঞ্জিনিয়ার, ভালো টেকনিক্যাল। সুতরাং তুমি যে কথাটা বললে অ্যাবসলিউটলি দ্যাট ইজ, যে নিয়ে গেল না। HeroX আর নাসার কোলাবোরেশনে প্রত্যেক বছর কিছু মডেল নির্ভর কম্পিটিশন হয় সারা পৃথিবীতে। গত 3 বছর আগে এরকম একটা কম্পিটিশনের কিছু ছাত্রীদের আমি তৈরি করি, মেন্টর হিসেবে ছিলাম। তো HeroX আর নাসার কোলাবোরেশন মানে বুঝতেই পারছো, দে হ্যাভ গ্রেট কনসেপশন অ্যারাউন্ড ইট, কনসেপচুয়াল থিওরিজ অ্যারাউন্ড ইট। তো এটা ছিল যে চাঁদ বা এরকম মাইক্রোগ্র্যাভিটিতে একটা করতে হবে, ল্যাট্রিন তৈরি করতে হবে, এটা মাইক্রোগ্র্যাভিটিতে কাজ করে, এবং চাঁদের যে মহাকাশযানটা গিয়ে চাঁদের মাটিতে নামছে, সেখান থেকে বেরিয়ে যেন একটা গাড়ির ভেতরে সেই ল্যাট্রিনটাকে ক্যারি করা যায়। এটা বিউটিফুল একটা ছিল। তো ওরা যখন অঙ্কটা করছে, আমি অঙ্কগুলো দেখছি, মডেলগুলো, আমি ফিজিক্সটা বলে দিচ্ছি যে কতটা ঠিক করছিস তোরা, কতটা ভুল করছিস। এবারে তার পরবর্তীতে ওদেরকে একটা ডেটা নির্ভর কাজ দিল, সেটা হচ্ছে বৃহস্পতির অ্যাটমসফিয়ারে একটা কলোনি বানাতে হবে, স্পেস কলোনি। কেন এগুলো দিচ্ছে বলো তো? এই যে ইলন মাস্ক বলছে মার্সে যাব, আচ্ছা ওইটাকে সামনে নাসা তো ওটাকে সামনে রেখে ওরা স্পেস স্টেশন তৈরির জন্য সারা পৃথিবীকে বিভিন্ন কনসেপশন দিতে বলছে। সেই কনসেপশন গুলো একটা জায়গায় গিয়ে ধরো শর্ট লিস্টেড হচ্ছে, কোরিয়ার একটা থিম শর্ট লিস্টেড। এই যে যখন আমাকে বললো যে আমাদের একটা 5 টিয়ার মানে 5 তলা একটা 5টি স্তরীয় একটি স্পেস স্টেশন বানাতে হবে, দ্যাট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক আর্থ, যে মুহূর্তে এই কথাটাও বললো, তখন আর কি এলো? প্রথমে কৃষি এলো, শিল্প এলো, এবং মানুষের শ্রেণীগত, তুই কটা লোককে নিয়ে যাবি ওখানে? প্রথম কথার প্রশ্ন ওকে আমার। তারপরে তাদেরকে কিভাবে রাখবে? এবং আমার বক্তব্য হচ্ছে এখন AI এর কল্যাণে এবং এই প্রযুক্তির কল্যাণে এবং ফেক নিউজই বলবো একদম গোদা বাংলায়, ফেক নিউজের কল্যাণে বাচ্চাগুলোর মাথা খাওয়া হচ্ছে।
মানে তাদের কাছে এখন ইনফরমেশন এরকম। আমাকে কদিন আগে আমার এক বন্ধু একটা ভিডিও পাঠিয়ে বললো সে পড়াতে গেছে কাকে, সেই স্টুডেন্ট তাকে অনেক কিছু বলেছে, সে কিছু বুঝতে পারে না পেরে ভিডিও করেছে, করে পাঠিয়ে বলছে একটু দেখ তো কি বলছে, খুব হরিবল লাগছে শুনতে আমার। তো আমি শুনছি ছেলেটা বলছে তো মঙ্গলে তো কলোনি তৈরি শুরু হয়ে গেছে, 2027 মধ্যে তো মানুষ যেতে শুরু করে দেবে, মানুষ শুক্রেও চলে গেছে। এই খবরগুলো তুমি কোথা থেকে পাচ্ছ? এই খবরগুলো তোমাকে কারা সেল করছে? তুমি ভারতে বসে যে খবর পাচ্ছ, যে খবরটা আমেরিকাতেও সত্যি নয়, সে খবরটা তুমি ভারতে বসে কি করে কালচার করছো? তাহলে তার মানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জায়গাটাও কতটা টাফ হয়ে যাচ্ছে এবং সংযোগ বিষয়টা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। মানে শুধু বিজ্ঞান সোসাইটি সায়েন্স ক্লাবের সংযোগ না, আজকে প্রযুক্তিগত সংযোগ আমাদের ইনফরমেশনের একটা এপিডেমিক তৈরি করেছে। এই ইনফরমেশনের মধ্যে আমরা ডুবে গেছি, সেই নায়কের সেই সিনটা খালি মনে পড়ে উত্তম কুমার টাকার মধ্যে ডুবে যাচ্ছে, আমরা খালি মনে হয় লাইক ড্রাউনিং ইন ইনফরমেশন। আর ওই আলোক প্রাপ্ত এখন ভুলে যাও, এখন আর ওইসব হয় না। এখন যা হয় সব আলোক আমরা প্রাপ্ত হই গিয়ে আফটার দ্য কেরিয়ার উই আর বিল্ডিং, যে কেরিয়ারে আমরা এখানে থাকবো না বিদেশে থাকবো। তো এইটার মানে তুমি বললে অবশ্য যে খুবই কঠিন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। মানে আমি বলছি মানে যারা বিজ্ঞানটা চাইছেন, আসল বিজ্ঞানটা ছড়াক, তাদের পক্ষে এই মুহূর্তে মানে কোনো রকম কাজ কি হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে? অসম্ভব ভালো ভালো কাজ। আচ্ছা, অসম্ভব ভালো ভালো কাজ সোশ্যাল মিডিয়াকে। দেখো, তুমি রিল বানাতে পারো, তুমি রিল বানিয়ে তুমি রিলটা কিসের বানাবে দ্যাট ডিপেন্ডস অন ইয়োর সায়েন্টিফিক টেম্পারামেন্ট, ঠিক আছে? তোমাকে সবসময় যে বিজ্ঞানের রিল বানাতে হবে তা নয়। তুমি এমন রিল বা এমন ভিডিওস বা এই ধরনের আলোচনা এমন কিছু বিষয়ের উপর করা যায় যে বিষয়গুলি বেসিক্যালি আমাদেরকে একটা ইনসাইট দেয়। কীরকম ইনসাইট দেয়? যে আমরা আসলে কতটা ইন আ ডেঞ্জার জোন। এই ডেঞ্জার জোনটাকে আমরা অনুধাবন করতে পারছি না অ্যাকচুয়ালি। কেন পারছি না? তার কারণ একটু যদি ফেরত যাই এনইপিতে, তুমি লক্ষ্য করে দেখবে ওরা বলছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলতে জওহরলাল নেহরুর নলেজ সিস্টেমও আসে, আবার প্রফুল্লচন্দ্রের নলেজ সিস্টেম, জগদীশ বোসের নলেজ সিস্টেমও আসে। কিন্তু আসছে কি? আসছে বৈদিক বিজ্ঞান, আসছে আয়ুষ, আসছে জড়িবুটি। নলেজ সিস্টেম তো আমাদের এত ভঙ্গুর ছিল না। তো নলেজ সিস্টেম যে নলেজ সিস্টেমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এশিয়ার প্রথম বিজ্ঞান চর্চার কেন্দ্র, যেটি কলকাতায় যাদবপুরে তৈরি হয়েছিল। মহেন্দ্রলাল, হ্যাঁ মহেন্দ্র নীলরতন সরকার। তুমি নাম করতে থাকো না, তোমার আমাদের অনুষ্ঠান চলতে থাকবে না, নাম করতে থাকো 2 ঘন্টা ধরে খালি, দের ইজ এ লিস্ট অফ নেম। তো আজকে বেঙ্গল কেমিক্যালটা তৈরি করলো যে লোকটা, বা বসু বিজ্ঞান মন্দির যে তৈরি করে সারা ভারতে বললো পাবলিক করে দাও, বা শ্রীনিকেতন শান্তিনিকেতন যারা তৈরি করলো, আমাদের তো ওটা নলেজ সিস্টেম, কোর নলেজ সিস্টেম। আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, সাবিত্রীবাই ফুলের কথা ভাবো, বেগম রোকেয়ার কথা, শাখাওয়াতের কথা ভাবো। মানে আমরা যার কথা, আচ্ছা অসীমা চ্যাটার্জির কথা ভাবো, আন্নামানির কথা ভাবো, কমলা সোহনির কথা ভাবো, বা শুধু পুরুষ কেন? মানে আমি বলছি আমাদের তো এটা নলেজ সিস্টেম ছিল, তাহলে নলেজ সিস্টেমটা ওখানে গেল কি করে? এই প্রতিবাদটুকুও তো হয় না, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আমরা কি করব? বিকল্প যদি কিছু ভাবতে পারি, তো বিকল্প কি করবো? আমরা কাউন্টার করবো এই নলেজ সিস্টেমের গোড়ায় গলদগুলোকে। তো আমরা যখনই দেখবো আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলা হচ্ছে, আমরা খাদ্যাভ্যাসের গোড়ায় গিয়ে তার বিজ্ঞানটা নিয়ে চর্চা করবো, এমনভাবে চর্চা করবো যেন ছড়িয়ে পড়ে। বুস্টিং চর্চা, মানে একদম যাকে বলে যত রকম কূটনৈতিক বুদ্ধি কাজে লাগিয়ে সেই চর্চাটাকে ছড়িয়ে দেওয়া যায়, করবো। আমাকে যখন এই ভাষা নিয়ে কথা বলবে কেউ, প্রাদেশিক আঞ্চলিক ভাষা, তখন বলতে হবে যে পৃথিবীতে 1 লক্ষ কত হাজার ভাষা আছে, আমাদের ভারতে 1600 মতো ডিকশন আছে, এবং তখন আমাকে বলতে হবে যে এই ভাষাকে আমরা কিভাবে চর্চা করেছি। আমাদের এই যে গলায় যে হাইওয়ার্ডটা আছে, এটা শিম্পাঞ্জিরও আছে, মানুষের একটু ডেভেলপ। শিম্পাঞ্জি প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে আমাদের। আমাদের তো প্রাকৃতিকভাবে প্রথম ভাষা হওয়ার কথা ছিল, আমাদের সবার সাইন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত ছিল, বাট আমরা ইংরেজি শিখেছি। তারপর কারণ আমাদের কলোনিয়াল একটা এফেক্ট আছে, এই কলোনিয়াল এফেক্ট নিয়ে, আচ্ছা তাহলে আমাদের স্বাধীনতা আসবে, আমাদের হিউম্যান হিস্ট্রি আসবে, হিস্ট্রি অফ দ্য আর্থ আসবে। কার্ল পপার যে কথাটা বলেছিলেন যে হিস্ট্রি অফ হিউম্যান evolution, history of evolution of earth and the history of evolution of the universe, they are quite entangled.
এই এন্ট্যাঙ্গেলমেন্টটা আমাদের কাছে পৌঁছয় না। বিজ্ঞানীদের দায়িত্ব এটা সোহম, এটা শুধুমাত্র সায়েন্স কমিউনিকেটরের দায়িত্ব বা আমাদের সামাজিক দায়িত্ব না, এটা কিন্তু বিজ্ঞানের দায়িত্ব যে বিজ্ঞানকে তার সিলেবাসকে, ইতিহাসকে তার সিলেবাসকে, সাহিত্যকে তার সিলেবাসকে অ্যাকর্ডিংলি তৈরি করা, যাতে আমাদের চেতনাগত সমৃদ্ধি ঘটে। সেইভাবেই পডকাস্টগুলো, সেইভাবেই আমাদের রিলগুলো, সেইভাবেই যতটা কাজ হচ্ছে, যতটা কার্ল সাগানিজমের যে ফেসবুকে একটা গ্রুপ আছে দেখবে, তোমরা যদি পারো দেখো, ইনক্রেডিবল কিছু চর্চা হয়, লোকও আছে, তারা হয়তো ইন্ডিয়ান নয়। আমাদের ভারতে সায়েন্স কমিউনিকেটার্সদের সেরকম দায়িত্ব বা গুরুত্ব আমি দেখি না। তারা সায়েন্স কমিউনিকেশনকে খুব খেলেও একটা প্রফেশন মনে করে এবং সায়েন্স কমিউনিকেটররা খেতে পায় না এরকমও তারা মনে করে। মানে আমাদের বাংলায় বিজ্ঞান সংযোগ বা বিজ্ঞান চর্চাতে একটা বড় লিগ্যাসি আমাদের ছিল। এবং আমি যেটা শুনেছি, যখন আমি অনেক ছোট বড় শুনেছি, যে যখন এই গণেশের দুধ পান নিয়ে কুখ্যাত হিস্টেরিয়া গোটা ভারতে মিড 90s যে তখন বাংলায় কিন্তু বিজ্ঞান কর্মীরা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ট্যাকেল করার জন্য মানে রাস্তায় নেমে তারা ওই সময় অল্প সময়ের মধ্যে তারা পুরোপুরি মানে কাজ শুরু করে দেন। এবং শেষ অবধি এখানে অন্তত বিজ্ঞানটাই মানুষ জেনেছিল। এবং অবভিয়াসলি তখন দূরদর্শন কলকাতা তখন মানে এই ধরনের বড় যে সংযোগের জায়গায় তারা কাজ করেছিল, সেইটা মানে সেই লিগ্যাসিটা বাংলায় ধীরে ধীরে কমে আসার কারণ কি নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারা, না একটা প্রজন্মগত পরিবর্তন? প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারাটা বিশেষ আমার মনে হয় না। প্রজন্মগত পরিবর্তনটা যদি বলো, অ্যাড্রেস করো, কেন আমি বলি, যখন তোমার ধরো এই যে সাইট বলে যে টেলিভিশন প্রোগ্রামটা, যেটা নাসার সাথে কোলাবোরেশনে 1975 ভারতে এলো, তাতে দূরদর্শনের জন্ম হলো। সারাভাই কিন্তু একটা কথা বলেছিলেন, ইসরো তৈরি করছি আমি বিকজ কৃষকদের জন্য আমার মহাকাশ প্রযুক্তি দরকার। স্যাটেলাইট আমার কৃষিক্ষেত্রকে সরেজমিনে তদন্ত করবে, করে বাঁজা জমি বলে দেবে, অনুর্বর জমি বলে দেবে, একটা ডেমোগ্রাফি এবং একটা কমপ্লিট ম্যাপিং অফ এগ্রিকালচারাল ফিল্ড হবে, যে বলে দেবে ভূমিকম্প হবে কিনা, বা আজে বৃষ্টিটা অনাবৃষ্টি, খরা। স্যাটেলাইট প্রযুক্তি ছাড়া ভারতে কৃষির উন্নতি সম্ভব না। আজকে ইসরো কি করছে হলো? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে ইসরো কি করছে, কেন এত সহজে জানা যাচ্ছে? কারণ সব বাঙালি, প্রত্যেকটা মানুষের পরপর চন্দ্রযান থেকে মঙ্গলযান থেকে আদিত্য সব বাঙালি, সব কলকাতার ছেলেমেয়েরা হলো। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রজন্মগত পরিবর্তনের কথা, আমি কেন প্রযুক্তি না, প্রযুক্তি টেক সেভি সবাই। একটু আগে তোমাকে বলছিলাম যে ফেসবুকে মিস ইনফরমেশনের ছড়াছড়ির জন্য যে টেকনিক্যাল গন্ডগোলগুলো নিয়ে কথা বলতে গেলে দুবার ভাবতে হয়, সেটা তো আছে। সেটা মানে সে তো জেফ্রি হিন্টন নিজেই বলেছেন, এআই আবিষ্কারের পরে, নোবেলটা পাওয়ার পরে নিজেই বলেছিলেন যে বি অ্যাওয়্যার অফ এআই। উনি নিজে কম্পিউটারের জনক। তো আমার বক্তব্য হলো যে প্রথম কোনো প্রযুক্তি যখন উঠে আসে, তখন তার সাথে তার কালো দিকগুলো উঠে আসে। ডার্কনেস অ্যান্ড লাইট উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। তো সেই ডার্কনেসটার জন্য এই হ্যাকিংগুলো হচ্ছে, এই ডার্কনেসটার জন্য মিস ইনফরমেশন। এটা থিতু হবে, জানো তো, এটা থিতু হবে। এটা আমি নিজেও মনে করি এবং অনেককে আমি বলতেও চর্চার মধ্যে শুনেছি। কিন্তু যেটা থিতু হবে না কখনো, সেটা হচ্ছে আমাদের প্রজন্মগত যে ডিফরমেশনটা, যেটা কিন্তু একমুখী, ইরিভার্সিবল একটা প্রসেস। ইটস নট কামিং ব্যাক। তুমি লক্ষ্য করে দেখো, এই জেনজি, মিলেনিয়াল, তো অনেক রকম টার্মস আমরা ব্যবহার করি, হ্যাঁ মনে করি, এই যে তারা যে ভাবছে কিভাবে, এই ভাবনার চিন্তার জায়গাটা কিন্তু ইরিভার্সিবল। তাদের ফিরিয়ে আনার জন্য গণমাধ্যমের যে দায়িত্ব, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংস্কৃতি মাধ্যমের যে দায়িত্ব, আজকে সন্ধ্যাবেলা যদি টিভিটা খুলি, তাহলে যেটা দেখি সেটাই তো আমাদেরকে ফিরতে দিচ্ছে না। তো আমরা যখন দূরদর্শন শুরু হয়েছিল, আমরা ছুটি ছুটি দেখতাম, আমরা কোয়েস্টের মতো প্রোগ্রামের সম্মুখীন হয়েছি। এই বিজ্ঞান প্রসঙ্গে আগেও চলেছে, মাঝখানে অনেক বছর বন্ধ ছিল, আবার এরা শুরু করেছে। এই যে আমার সময়ের মতো একটা ইনক্রেডিবল অনুষ্ঠান, ইনক্রেডিবল বলবো তার কারণ হচ্ছে আমার সময় যে দলিল ধরা হচ্ছে, সেই দলিল যদি আর্কাইভাল মেটেরিয়াল, সে দলিল মানে কোনোদিনও মানুষের মন থেকে মুছবে না। এই আজকে অনেক স্টলওয়ার্ড মানুষ আছেন যারা সংস্কৃতি জগতে, সিনেমা জগতে কাজ করছেন, তারা অনেকেই দূরদর্শন থেকে উঠে এসেছেন। আমি বলতে চাইছি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা তখন যে কেন্দ্র হিসেবে কাজ করেছে সংস্কৃতির, সেই কেন্দ্রটা আজকে এরকম
একটা বিকেন্দ্রীকরণ একটা ঘটলো, পুরো সাংস্কৃতিক একটা স্ট্র্যাটিফিকেশন ঘটলো, যেখানে তুমি কারোর সাথে কারোর কোনো কনস্ট্রাকটিভ কোনো ফলাফল পাবে না, কোনো আলোচনার ফলাফল নেই, যা হচ্ছে তোমার চারপাশে অ্যান্ড ইউ ফিগার আউট মানে আমি কি বলতে চাইছি। তো তবু ধরা যাক যে একটা মাদার কনসার্ন হিসেবে একটা চ্যানেল তার নিজস্ব দায়িত্ব পালন করার চেষ্টা করে চলেছে। এবার সেই চেষ্টার মধ্যে কি থাকতে হবে, যাতে জনসংযোগ থাকে। দূরদর্শন যে কাজগুলি করে সেগুলি এখনো অমূল্য। নিরপেক্ষ সংবাদ প্রদান কত বড় প্রয়োজনীয় একটা জিনিস, এটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরির জন্য, বিজ্ঞান মনস্কতার জন্য। কেন? কারণ তুমি বলে দিচ্ছ না যে তার ফলাফলটা তোমাকে কিভাবে প্রভাবিত করছে, তুমি ওপেন এন্ড রাখছো মানুষের নিজস্ব মতামত প্রকাশের জন্য। সেইটা কিন্তু এখন আর ঘটছে না। আমার সার্ভাইভাল আমার মেন থ্রব হয়ে গেছে, সেখান থেকে আমি আর ডেভিয়েট করব না। তো তাহলে প্রজন্ম তোমার কিছুতেই চেঞ্জ হবে না, কিছুতেই চেঞ্জ হবে না। বিজ্ঞান মনস্কতা নিয়ে তো কথা হচ্ছে, আমি একটু দর্শকদের জন্য বলে দিই জায়গাটা, যে এটা সকলের জেনে রাখা দরকার, যে ভারত কিন্তু প্রথম দেশ যে দেশ সংবিধানে বিজ্ঞান মনস্কতা তৈরি করাকে একটা প্রাথমিক কর্তব্য বলে মান্যতা দিয়েছিল। আমাদের যে 1976 সালে যে 42তম সংশোধন হয়, সেখানে সম্ভবত 51A ধারার 8 নম্বর পয়েন্টে এই কথা কিন্তু লেখা আছে। তো এটা একটা কিন্তু আমাদের খুব জোরের জায়গা, যে এই অনুশীলনের জায়গাটা সাংবিধানিকভাবে স্বীকৃত। তো আমরা একদম শেষের দিকেই চলে এসেছি আর কি। হ্যাঁ, খুব বেশি আর আলোচনা এগোনো যাবে না। ভাষার জায়গাটা যেটা আমরা বারবার যেটা আলোচনাও করি, যে বাংলায় বিজ্ঞান চর্চা, যেটা সত্যেন বসুর একটা ধারা তৈরি করেছিলেন, মেন যে জায়গাটা সমস্যা হয়ে গেছে পরিভাষা সেভাবে তৈরি করা যায়নি বাংলায়। এবং পরবর্তীকালে গোলকেন্দু ঘোষের একটা বিজ্ঞান পরিভাষার বই, তাও সে 20 বছর আগে লাস্ট বোধহয় সংস্করণ হয়েছিল। এই জায়গাটা এবং এখন তো মানে ইংরাজিটা যতটা বেশি সম্ভব তুলে আনে এবং বাংলাটাকে ভুলে যাওয়ার যে ট্রেন্ডটা মাঝে আরো শুরু হলো আর কি, তার ফলে সেটা কতটা পিছিয়ে দিল আমাদের বাংলার বিজ্ঞান চর্চাকে? দেখো, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, শুধু বাংলা নয়, মাতৃভাষা যদি বলি, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা খুব প্রয়োজনীয়। সেটা শুধু ভারত কেন, সব দেশ করে, সমস্ত উন্নয়নশীল উন্নত সব দেশ করে। এবারে স্বাধীনতা পরবর্তী বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ধরো বঙ্গীয় বিজ্ঞান পরিষদের জন্ম থেকে যদি 1948 থেকে ধরো, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিষয়টা কেন এলো? কারণ বিজ্ঞান সম্পর্কে যে সম্যক ধারণা ছাত্রছাত্রীদের কাছে বা সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সেখানে সবসময় যে পরিভাষার প্রয়োজন সেই অর্থে ততটাও আমি এখন এই মুহূর্তে দেখি না বাংলায় পরিভাষা। কেন? পরিভাষাগত জায়গাটা, তুমি যদি জার্গনের কথা বলো, হ্যাঁ, তুমি কোনো একটা টার্মকে, সায়েন্টিফিক টার্মকে বাংলায় প্রকাশ করতে চাইছো, সেটা ভাষার যে ডেভেলপমেন্ট হয়েছে বা ভাষার যে ব্যাপ্তি বা বিবর্তন সব ভাষারই তো পৃথিবীর হয়েছে। তো আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ যে টার্মটা রয়েছে, যেমন আমি তোমার সাথে বাংলা কথা বলতে পারবো, কতগুলো ইংরেজি শব্দ এসে গেল, অভ্যেসের মধ্যে ঢুকে যায়। তো এই যে কমন জায়গাটা তৈরি হয়েছে না, যখন আমরা বাংলা ভাষায় পড়তেই থাকি, দরকার নেই এর থেকেও বড় কথা হচ্ছে পরিস্থিতি। পড়ছি তো বাংলায়, আমি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়েছি। আমি যখন বিএসসি পড়তে গেলাম তখন আমাকে ইংরেজিতে পড়তে হচ্ছে। তুমি বাংলায় চাইলে পড়তে পারো, কিন্তু ইংরেজিতে পড়লে সুবিধা হয়, কারণ বাকি পরিবেশটা তাই, পরিস্থিতি তাই। তো পড়তে গিয়ে আমার কিন্তু জার্গন প্রবলেমটা হতো। প্রথম পরীক্ষাটা ভীষণ কষ্ট হয়েছে, প্রথম পরীক্ষার প্রিপারেশনটায়, কারণ আমি একদম বাংলা মিডিয়ামে পড়েছি। ইংরাজি প্রথম বলেছি আমি ধরো 25 বছর বয়সে গিয়ে ইংরাজিতে কথা বলেছি প্রথম। তো যে ঘটনাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই টার্মসগুলোর ইংরাজি থাক, বাংলা থাক, তো ইংরাজিটাও যেন সড়গড় থাকে, যাতে পরবর্তীতে গিয়ে বৃহত্তর ক্ষেত্রে গিয়ে সমস্যা না হয়। এটা একটা বিষয়, জাস্ট একটা কিপ ইট অ্যাসাইড। মূল যে লক্ষ্যটা বাংলা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা কেন প্রয়োজন, তার কারণ হচ্ছে আমাদের কাছে কনসেপচুয়াল যে জায়গাটা, যে কোনো বিজ্ঞানের কনসেপশন কিন্তু শুধুমাত্র ফিজিক্স বা অঙ্কের নয়, প্রত্যেকটা বিজ্ঞানের বিষয়ে ইতিহাসেও কনসেপশন আছে, মানে সোশিওলজিতেও কনসেপশন আছে। কনসেপশনের বিষয়টা খুব সূক্ষ্মভাবে এক শিক্ষক থেকে ছাত্রের কাছে যখন আসে, তখন মাতৃভাষায় আসবে এটাই ধরে নেওয়া হয়। না হলে জিনিসটা সম্পর্কে, খুব একদম টেকনিক্যাল কথা, এটা একটা সায়েন্টিফিক কথা, যে জিনিসটা সম্পর্কে তুমি সম্যক জ্ঞান পাচ্ছ না, ধারণা পাচ্ছ না। না পেলে কি হবে, সেই জিনিসটা তোমার আত্মস্থ করতে পারছো না। ফলে তুমি যখন আরেকজনকে বলতে যাবে, তুমি সেই প্রবাহটা দিতে পারবে না, যেটা ফাইনম্যান বলতেন যে 5 বছরের একটা বাচ্চাকে বোঝাতে পারো যদি তোমার বিষয়,
তবেই তুমি বুঝেছো, তবে তুমি বোঝাতে পারবে। তো ওইটার জন্য মাতৃভাষার চর্চা খুব প্রয়োজন। গণ আন্দোলনের রূপ পেয়েছিল মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সত্যেন বোসদের সময় বা প্রফুল্লচন্দ্রদের সময়। কিন্তু তারা সত্যেন বোসকে আমি সত্যেন বোসের লেখা প্রচুর পড়েছি। উনি তো শুধুমাত্র বিজ্ঞান নিয়ে লেখেনি, অসংখ্য বিষয়। হ্যাঁ, ওনার কালেকশন অফ ওয়ার্ক করলে পাগলা হয়ে যেতে হয়। তো সেই যে লোকটা কিন্তু এমন কিছু এরকম নয় যে খুব একটা যে বাংলা পরিভাষার দিকে পরিভাষা তৈরি হয়নি। সেদিনকে একটা সত্যেন বোসের শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠান হলো, প্রেসিডেন্সিতে একটা ছোট্ট ডকুমেন্টের কাজে গেছিলাম, সেখানে অসংখ্য বিজ্ঞানীরা এসেছিলেন, তারাও এই কথাটা বলছিলেন। সত্যেন বোস শতবর্ষে না, হ্যাঁ বোস আইনস্টাইন শতবর্ষ, কনডেনসেশনের শতবর্ষ, সত্যেন বোসের 130-35 বছর হয়ে গেছে। সত্যেন বোসের থিওরিটা শতবর্ষ আর কি, বোস পরিসংখ্যানের শতবর্ষ 24 সালে, হ্যাঁ 24 থেকে শুরু হলো, 25 অব্দি চললো। এইটাতে তোমার অনেক বিজ্ঞানীরা এসেছিলেন। তো তারা বাঙালি বিজ্ঞানী মূলত, তারা আমাদের বলছিলেন আলোচনার সময় যে পরিভাষাটা তুমি যেটা বললে প্রয়োজনীয়, পরিভাষা খুব প্রয়োজনীয়। অ্যাট দ্য সেম টাইম সেটাকে আবার সহজ করে সেই জিনিসটাকে একটা ইউনিভার্সাল ক্ষেত্র দেওয়াও খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে এখন যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, সায়েন্স কমিউনিকেশনের জায়গায় বলো, সায়েন্টিফিক লার্নিং এর জায়গাতেও বলো, সারা পৃথিবীর ক্ষেত্রে এই বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে তুমি জাপানে গিয়ে বিজ্ঞান শিখছো, জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখবে, ওদের কিন্তু তাকিয়েও দেখেন ইংরেজির দিকে। বা চীনের যদি একটু গভীরে যাও ভেতরকার গ্রামে, তা তোমার সাথে ইংরেজিতে কথাও বলবে না। নানজিং টানজিং গেলে তুমি রীতিমতো দিশাহারা হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, কিন্তু ওরা যখন বৃহত্তর জগতে প্রবেশ করতে দিব্য ইংরেজি বলছে, ফলে ওরা পরিভাষা নিয়ে চিন্তিত নয়, ওরা চিন্তিত, এবং আমাদেরও মনে হয় সেই আমাদের চিন্তিত যে কনসেপশনটা কতটা আমাদের কাছে মাতৃভাষায়, নিজের মায়ের ভাষায় এসে আমার কাছে পৌঁছচ্ছে, যাতে ভুল না শিখি। আমাদের তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, অনেক স্কুলে বা অনেক কলেজে তুমি স্কুলে যেভাবে ফিজিক্স পড়েছো, আমি আমার স্কুলে সেভাবে ফিজিক্স নাও পড়তে পারি। নিউটনস ল তুমি যেভাবে শিখেছো আমি সেভাবে নাও শিখতে পারি, কারণ আমার শিক্ষক হয়তো একটা অ্যাপ্রোচে বলেছেন, তোমার শিক্ষক তোমাকে একটা অ্যাপ্রোচে বলেছেন। কিন্তু সায়েন্টিফিক অ্যাসপেক্টটা সম্পর্কে তুমি বা আমি যে সচেতন, বা নিউটনস ল কাকে বলে সেটা সম্পর্কে যে আমরা সচেতন, সেটা কিন্তু এসেছে মাতৃভাষায় শিক্ষাদানের কারণে। সেটা যারা ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের কি তাই বলে সায়েন্টিফিক নলেজ হচ্ছে না? হচ্ছে, কিন্তু তাদের চর্চাটাও সেই নিরিখেই হচ্ছে। যারা মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তারা পিছিয়ে থাকছে কেন? কারণ তারা ছোটবেলা থেকে ইংরাজি যখন পড়াশোনা করছে বা ফরেন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছে, মাতৃভাষায় যখন কিছু লেখা হচ্ছে তারা কিন্তু শত যোজন দূরে সেটা থেকে, কানেক্টিভিটি থাকছে না। এই কানেক্টিভিটি না থাকার কারণে বাংলায় বিজ্ঞান প্রবন্ধগুলো জনপ্রিয় হতে পারে না, কারণ অধিকাংশ স্কুল সিস্টেম কিন্তু এখন আর বাংলাকে সেইভাবে গুরুত্ব দেয়। বাংলা কেন, ইংরাজি আর এখন রাষ্ট্রভাষা বলে একটা হিড়িক উঠেছে। এইটাও যদি আমাদের একটা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে, যেন মারাঠিরা অসম্ভব কিন্তু এ থেকে এগিয়ে আছে। আমি তো অনেকগুলো বছর পুনেতে কাটিয়েছি, ওদের স্কুল সিস্টেমটা খুব আলাদা, অনেকটা যাকে আমরা বলি এনলাইটেন সিস্টেম। বা উড়িষ্যা, আসাম, নর্থ ইস্ট নিয়ে আমরা ভাবি না, কিন্তু আসামের যে বিজ্ঞান চর্চার ক্ষেত্র ইটস ভেরি রিচ, অসম্ভব কিছু কিছু ভালো ভালো বিজ্ঞান পত্রিকা আছে। তো আমি বলতে চাই যে ওরা কিন্তু সেইটা ধরে রেখেছে, ওই দাবিগত জায়গাটা ধরে রেখেছে। আমরা কিন্তু আঞ্চলিকতা, জাতীয়তাবাদ সব গুলিয়ে ফেলেছি। আমরা ভাষাটাকে ভাষা হিসেবে ভালোবাসতে ভুলে গেছি। আমরা এখন দেখবে লক্ষ্য করে বলবো বাংলায় বলছিস কেন, টাইপের জিনিস। তো এই জিনিসটা থেকে বেরোতে গেলে যে ধরনের লড়াই ঝগড়া সব প্রয়োজন, সেগুলো করার মতো মানসিকতা বা টেম্পারামেন্ট কি এখনো, এইটা আমিও সবসময় ওপেনই রাখি এই প্রশ্নটা, যে আমরা কি সেখানে আছি? কারণ যখন গণেশের দুধ খাওয়ার কথা তুমি বললে, ওই সময় প্রবীরবাবুরা যে কাজ করেছেন, বা যুক্তিবাদী সংস্থাগুলি যে কাজ করেছে, বা আমাদের গভর্নেন্স যে কাজ করেছিলেন, সেই সময়কার গভর্নেন্স, যে খাচ্ছে খাক, আমার কি, ওরা বুঝে নেবে। বা সারফেস টেনশন কাকে বলে, যখন কিভাবে জলটা ঢুকছে তার একটা পাথর, শুকনো পাথর বা শুকনো এর গায়ে সারফেস টেনশন কি করে কাজ করে, ওয়াটার বডি ফোর্স, বা ভিসকোসিটি কিভাবে কাজ করে, তাহলে তো বেসিক সায়েন্স সম্পর্কে পাড়ায় ঘুরে করেছে। আমি তখন এইটুকু, আমি ক্লাস 5-6 পড়ি, বা তারও কম হবে, পাড়ায় ঘুরে কাজ করেছে। ফলে আমার মনে হয় এই যে কমিউনিটি সার্ভিস বলে যে কমিউনিকেশনের জায়গা, সেটা শুধু সায়েন্স নয়, কমিউনিটি গড়ে তোলা,
খুব প্রয়োজন, কমিউনিটিটা খুব প্রয়োজন আমাদের, যেটা আমরা কিন্তু ল্যাক করি। মানে ফ্ল্যাট কালচারেও ওই চায়ের দোকানের কমিউনিটি থেকে আমরা অনেক সরে গেছি। চায়ের দোকানের ভেরি এফেক্টিভ জিনিস, কিন্তু মানে আমরা ভুল জিনিসও শিখি, ঠিক জিনিসও শিখি ওখানে। তো তেমনি খেলার মাঠ চলে গেছে, ক্লাব সোসাইটি কালচারসটা চলে গেছে, কমিউনিটি থেকে কিন্তু আমরা অনেক সরে এসেছি। ফলে এটা আমাদের একটা ডিস্ট্রাকটিভ জায়গা বলেই বলতে পারো। কিন্তু তাও আমরা যারা বিজ্ঞানের কাজ করি বা বিজ্ঞান নিয়ে লড়াই ঝগড়া করি, আমরা আশার কথাই বলি মোস্টলি, যাতে খুব একটা মানে ওইখান থেকে ছোটদের কাছে যেন আমরা সবসময় পজিটিভ কিছু পৌঁছে দিতে পারি, এই চেষ্টাটাই থাকে। মানে ব্যক্তিগতভাবে আমার তো থাকে। বেশ, তপরতা দিদি, অনেকটা বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হলো, অনেকগুলো জায়গা ধরা হলো এই আলোচনা করতে গিয়ে, রাজনীতি, পুঁজিবাদ, অনেক কিছুর বিষয়ে আলোচনা হলো। দর্শকদের আশা করি আলোচনাটা ভালো লেগেছে। বিজ্ঞান নিয়ে আরও আলোচনা আমরা করব আমাদের চ্যানেলে, আমাদের সাইটেও বিজ্ঞান নিয়ে লেখা হয়। আপনারা অবশ্যই জানাবেন আর অন্য কী বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চান, বিজ্ঞান বিষয়ক বা পরিবেশ বিষয়ক কী বিষয় নিয়ে আপনারা চান। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কারণ এখানে তো সব প্রশ্নই চলবে। এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানাবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। নমস্কার।